হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি আমাদের হায়ার ম্যাথসের সেট ও ফাংশন চ্যাপ্টারের রিভিউ ক্লাসে। ফাইনালি চ্যাপ্টারটা আজকে শেষ হচ্ছে, তাই না? অনেক দিন থেকে এই চ্যাপ্টারটা তোমরা পড়তেছো। অমিয় ভাই হচ্ছে খুবই অসুস্থ, ভাইয়ার এক্সামও আছে, তাই রিভিউ ক্লাসটাও ভাইয়ার নিতে হচ্ছে। বুঝতে পারছো? আমাকে একটু বলো, অডিও কোয়ালিটি ঠিক আছে কিনা, ভিডিও ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা? আমরা একদম 6:30 থেকেই শুরু করব। ওকে? কারা, কারা ফাংশন পার্টটা ভালোমতো কমপ্লিট করছিলা, হোমওয়ার্ক গুলো সাবমিট করছিলা? বলো তো। সবকিছু ঠিক আছে? হুম, ওকে। না, তাড়াতাড়ি চলে আসছি, বাট ক্লাস শুরু করে দিব না। ক্লাস একদম 6:30 থেকেই শুরু হবে। ঠিক আছে? যাতে আমাদের কোনো এন্ড থেকে কোনো ইস্যু না হয়, আমরা আগে থেকে লাইভে চলে আসছি। ঠিক আছে? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক ক্লিয়ার? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের? পড়াশোনা কেমন চলতেছে? হুম? তোমরা যখন ১ম এরকম 9 এ উঠো, হয় কি? হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ ২ দিকেই কিন্তু সেট ও ফাংশন চ্যাপ্টার আছে, তাই না? জেনারেল ম্যাথে আছে হচ্ছে 2nd চ্যাপ্টার, হায়ার ম্যাথে আছে হচ্ছে ১ম চ্যাপ্টার। তো দেখা যায় ১ম ১-২ মাস ম্যাথ পড়া মানেই শুধু সেট ও ফাংশন পড়া। পড়তে, পড়তে এক পর্যায়ে কি অনেক বোরিং লেগে যায়, তাই না? একদিক দিয়ে ভালো কিন্তু। একই জিনিস বারবার করা হলে আয়ত্ত হয়ে যায়। তাই না? ওকে, ঠিক আছে। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, অনেকেই হোমওয়ার্ক সাবমিট করছিলা। ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, জিএম আর এইচএম এর মধ্যে পার্থক্য কি? এটা ভাইয়াকে কেন আস্ক করতেছো? জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথ এর মধ্যে পার্থক্য তোমরা জানো না? এই তোমরা নিজেরা কথা বলো না কিন্তু। যারা আমার ক্লাস করো শুরু থেকে তারা কিন্তু জানো যে তোমাদের ক্লাসে যত কথাবার্তা সবকিছু ভাইয়ার সাথে। ওকে? হুম, ওকে, ঠিক আছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছি। হ্যাঁ, এই যে একজন বলতেছে, "ভাইয়া এখন শুধু সেট, 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 ফাংশন, ফাংশন, ফাংশন" এগুলো চলতেছে, তাই না? আজকে হচ্ছে আমরা রিভিউ ক্লাস যেহেতু, আমরা কিছু সিকিউ প্রশ্ন আসলে পূর্ণাঙ্গ সৃজনশীল করব না। তাহলে বোরিং হয়ে যাবে। এক জিনিস তো তোমরা করছই। কয়েকটা ইম্পোর্টেন্ট সৃজনশীলের ক, খ বা গ এর যেই স্পেসিফিক পার্ট গুলো গুরুত্বপূর্ণ, সেগুলো একসাথে সলভ করব এবং পুরো চ্যাপ্টারটা রিভিশন দিয়ে দিব। এমসিকিউ ও থাকবে কিছু। বুঝতে পারছো? ওকে। অমিয় ভাইয়াই তোমাদের নিত আজকের ক্লাসটা, কিন্তু ভাইয়া খুবই অসুস্থ। আবার ভাইয়ার এক্সামও আছে। বুঝছো? আমার নিজেরও এক্সাম। দোয়া কইরো আমার জন্য। ওকে। আমরা একদম 6:30 থেকেই শুরু করব। ১ম এ কিছুক্ষণ সময় নিয়ে নিই। সবার এন্ড থেকে সবকিছু ক্লিয়ার? একটু ভাইয়াকে বলো। ওকে। অলরাইট। হ্যাঁ, ঠিক আছে। ওকে, অল ক্লিয়ার। হ্যাঁ। আমরা একদম 6:30 টায় স্টার্ট করে দিব। ওয়ালাইকুম আসসালাম। ওকে। কার কোন পার্টটা ফেভারিট বলো তো? সেট কার, কার ভাল লাগে আর ফাংশন কার, কার ভাল লাগে? আমাকে বলো। আসলে ফাংশন কিন্তু সেট ছাড়া আসলে চলতে পারে না। সেট থেকেই এক পর্যায়ে আমরা ফাংশনে গেছি, তাই না? আল্লাহ! সবাই সেট বলে ভরায় দিচ্ছে। ফাংশনটা একটু কঠিন লাগে না? এই টপিকটা একটু নতুন বা শুরুতে একটু ধরতে সময় লাগে। বাট চর্চা করো। দেখবা যত দেখবা তখন মনে হবে আরে এখন তো সোজা, এখন তো সোজা। বুঝতে পারছো? আর সেট হচ্ছে একদম ইজি জিনিস। সেটে আসলে কি হইছে? তুমি বিভিন্ন টার্মের নাম জানছো, বিভিন্ন জিনিসের সাথে পরিচয় হইছো। এমন না সেগুলো তুমি জানো না। জানো কিন্তু। যেমন বলা থাকে x একটা বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা। জাস্ট একটা শর্ত দিয়ে দেয়, সেটার সাপেক্ষে কয়েকটা উপাদান থাকে একটা সেটের মধ্যে। তাই না? তোমাদের কি ভেন চিত্রতে কোনো সমস্যা আছে? আজকে কিন্তু আমরা একটা সিকিউ করব ভেন চিত্রের উপরে। এটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের এই চ্যাপ্টার থেকে যদি সৃজনশীল পরীক্ষায় আসে, হয় ফাংশন থেকে আসবে, না হয় ভেন চিত্র থেকে আসবে। সেট থেকে এমসিকিউ আসে। সৃজনশীল আসার সম্ভাবনাটা কম থাকে। আমি এসএসসি পরীক্ষার জন্য বলতেছি, বুঝছো? এখন ১ম সাময়িক যে পরীক্ষা সেখানে থাকেই ধরো ৩ টা চ্যাপ্টার। তখন তো একটা চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন দিতে হয়। তাই সেট থেকেও সিকিউ পাবা। এরকম আরকি। হ্যাঁ, ভেন চিত্র একেবারেই ইজি। ওকে। হ্যাঁ। চলো আমরা তাহলে শুরু করে দিই আস্তে, আস্তে না? ৩০ এখনো বাজেনি। এই যে বেজে গেছে। আগে, আগে শুরু করে দিলে অনেকে আবার রাগ করে যে, "ভাইয়া ৩০ এ শুরু হওয়ার কথা ছিল, আপনি তো আগে শুরু করে দিছেন।" অলরাইট, চলো আমরা শুরু করব। ১ম এই একদম এই জিনিসটা তো তোমরা জানোই যে হোমওয়ার্ক গুলা কিন্তু আমাদের কমিউনিটিতে, ধরো এইটা তো মেইন গ্রুপ। এখানে যেকোনো আপডেট বা ডাউটস তোমরা পোস্ট করতে পারো। আবার সাবজেক্ট রিলেটেড ডাউট বা হোমওয়ার্ক গুলো তোমরা এই গ্রুপগুলায় পোস্ট করতে পারো। আমি অন্য সাবজেক্ট আসলে কেন মার্ক করলাম? আমরা করব হচ্ছে হায়ার ম্যাথ আর জেনারেল ম্যাথ। অন্যগুলাও পড়বা,
বাট আপাতত আমাদের জন্য গুরুত্বপূর্ণ এইটা। সো হোমওয়ার্ক গুলো এখানে সাবমিট করো। দেখা যায় কি আমাদের কতগুলা গ্রুপ, ক্লাস 9 এর গ্রুপ, 6 to 10 এর গ্রুপ, আবার পেইড প্রোগ্রামের গ্রুপ। এতগুলা ফেসবুক গ্রুপে আমি কোনটায় কখন চেক করব তোমরা হোমওয়ার্ক দিছো কিনা? বুঝো নাই? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। চলো আমরা শুরু করে দিই তাহলে। একদম প্রথম সিকিউটা পুরো সহজ একটা প্রশ্ন, কঠিন কিছু না। আমরা একসাথে সলভ করব। সবাই কিন্তু খাতা কলম নিয়ে বসতে হবে। আজকে নতুন কিছু শিখবো না। আমরা চ্যাপ্টারটা রিভিশন দিচ্ছি। রাইট? জাস্ট কোয়েশ্চেন সলভ করব। ওকে, অলরাইট। দেখো তো কি বলা হইছে? একটা সেট দেওয়া আছে ই, যে হচ্ছে আর সেটে বিলং করে, মানে বাস্তব সংখ্যার একটা সেট, যেখানে একটা শর্ত দেখো দিয়ে দিছে। আমাকে বলল ক নাম্বারে ই সেটের উপাদানসমূহ নির্ণয় করো। চলো আমরা শুরু করে দেই। আমি এই পেজটাতে আপাতত ক নাম্বারটা শুরু করতেছি। দেখো আমাদের কতে এই যে শর্তটা দেওয়া সেইটা নিয়ে আমরা কাজ শুরু করব। এক্স স্কয়ার মাইনাস কি বলা আছে দেখো, এ প্লাস বি ইন্টু হচ্ছে এক্স প্লাস হচ্ছে এ বি, এইটা ইকুয়াল 0। এই সমীকরণটাকে সমাধান করে এক্স এর ভ্যালু আমাদের বের করতে হবে। বুঝতে পারছো? দেখো আমরা জাস্ট কি করব, প্রথমে এক্স স্কয়ার তো থাকলো, তুমি যদি একটু কষ্ট করে এ দিয়ে গুণ করে দাও তাহলে দেখো কি হবে, এ এক্স দেন মাইনাস বি এক্স প্লাস হচ্ছে এ বি। এটা কেন হইলো দেখো, খুবই সিম্পল ক্যালকুলেশন। সামনে একটা মাইনাস ছিল, এ দিয়ে একবার এক্স এর সাথে গুণ হইছে, বি দিয়ে আবার এক্স এর সাথে গুণ হইছে, আর প্লাসে মাইনাসে মিলে কি মাইনাস হয়ে গেছে। অলরাইট, তারপর দেখো আমি কিন্তু চাইলে এই যে প্রথম দুইটা টার্ম সেখান থেকে এক্স কমন নিতে পারি। কেন দেখো, দুইটা টার্মেই কিন্তু এক্স আছে, এক্স অবস্থিত। সো আমি চাইলে এক্স কমন নিতে পারি। এক্স যদি কমন নেই দেখো কি হয়ে যাচ্ছে, এক্স কমন নিলে চলে আসতেছে একটা এক্স মাইনাস এখান থেকে এক্স চলে গেলে এ। রাইট, দেন আমাকে বলো তো পরের টার্ম থেকে কি কমন নিতে পারি, দেখি তোমরা কেউ রেসপন্স করো কিনা। পরের টার্মটা থেকে কি কমন নিতে পারি, বলো বলো। বি না, কারণ দেখো এইখানেও বি আছে, এইখানেও বি আছে। সো পরের যে টার্মটা সেখান থেকে আমরা বি কমন নিতে পারি। ভাইয়া যদি বি কমন নেই তাহলে দেখো থাকতেছে কি, মাইনাস এক্স, আর এইখানে হচ্ছে প্লাস কি বলো এ। এক কাজ করি, আমরা বি কমন না নিয়ে চলো মাইনাস বি কমন নিই। তাহলে হবে কি, এই দুইটা টার্ম তুমি একই রকম লিখতে পারবা, পরে ওই দুইটা কমন নিব। সো ভাইয়া দেখো করতেছি কি, বি কমন না নিয়ে মাইনাস বি কমন নিলাম। তাহলে দেখো মাইনাস বি কমন নেওয়া মানে কি, মাইনাস বি দ্বারা ভাগ করা। তুমি মাইনাস বি এক্স কে মাইনাস বি দ্বারা ভাগ করলে কিন্তু প্লাস এক্স হয়ে যাবে। হ্যাঁ, একজন বলছিলা মাইনাস বি, ভেরি গুড। আমি চাইছিলাম কি যে প্রথমে একটু দেখাতে যে বি কমন নিলে হয় কি। আমি কি মুখস্থ মাইনাস বি কমন নিচ্ছি না, সেটা বুঝে ডিসিশন নিচ্ছি। বুঝছো? ভাইয়ার একটু ঠান্ডা লাগছে তো, কথা যদি না বুঝতে পারো বইল। ওকে, দেন এক্স মাইনাস বি দ্বারা যদি এটাকে ভাগ করো মাইনাস এ চলে আসবে কিন্তু, ইকুয়ালস টু 0। এবার দেখো দেখাই যাচ্ছে, তোমরা কি পদ বলতে বুঝো বীজগাণিতিক রাশির পদ? পদ মানে প্লাস মাইনাস চিহ্ন দ্বারা আলাদা যে অংশগুলা থাকে সেগুলো এক একটা পদ। মানে এই মাইনাসের আগে এই পুরোটা একটা পদ, মাইনাসের পরে পুরোটা আরেকটা পদ। সো প্রথম পদ থেকে আসো আমি এক্স মাইনাস এ কমন নিই, প্রথম পদ থেকে এক্স মাইনাস এ কমন নিয়ে নিলাম, সাথে থাকে কি শুধুমাত্র এক্স গেল। পরের পদ থেকে ওই এক্স মাইনাস এ কমন নেওয়া যায়, নিলে চলে আসে মাইনাস বি। বুঝতে পেরেছো? দেন তোমরা জানো না সমীকরণ সমাধানের সময় দুইটা রাশির গুণফল 0 মানে এদের একটা 0 অথবা আরেকটা 0। আমি অনেক সময় নিয়ে বুঝালাম, আসলে খুবই সিম্পল। সো এইভাবে বলতে পারো, হয় x a সমান 0, সুতরাং তুমি x এর একটা মান পাইলা x সমান a, আর এখানে আবার লিখতে পারো অথবা, একবার লেখা হয় আরেকবার লিখতে হয় অথবা x b সমান 0। কারণ কি দুইটা গুণ করে 0 আসতে পারে, যে কোনোটাই 0 হতে পারে, সুতরাং x সমান b। সো আমরা কিন্তু ফাইনালি আমাদের যে ইজি ই সেট সেটা বের করে ফেলছি। ই সেট কিছুই না, শুধু দুইটা উপাদান আছে ওইটার মধ্যে, একটা হচ্ছে a, একটা হচ্ছে b। এরকম নরমাল ই সেট বের করার যে কোনো কোয়েশ্চেন কিন্তু চলে আসতে পারে ক নাম্বারে। জাস্ট একটা সমীকরণ বা শর্ত থাকবে, সেটা আমরা সমাধান করব। ক্লিয়ার? এটা খুবই ইজি ছিল। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা মাত্র জয়েন করছে, এটাই আমাদের প্রথম ম্যাচ ছিল, একদম সিম্পল। চলো পরেরটায় চলে যাই, পরেরটায় চলে যাই। ওকে, হ্যাঁ, দেখো কি বলা হয়েছে আমাদের খরতে বলা হইলো, তোমরা কি জানো পি অফ সামথিং বলতে কি বোঝায়? আমাকে কি বলবা, পি অফ এ এটার মিনিং কি? এটার মিনিং কি কেউ বলতে পারবা কিনা? পি অফ এ এই অংশটুকুর, এই ম্যাথমেটিক্যাল টার্মটার মিনিং কি কেউ বলতে পারবা কিনা? হ্যাঁ, পাওয়ার সেট। বাট পি অফ এ বলতে বোঝায় পাওয়ার সেটে উপাদান সংখ্যা। পি অফ এ এর ভ্যালু মানে হচ্ছে এ সেটের যে পাওয়ার সেট তার উপাদান সংখ্যা, বা শক্তি সেটের উপাদান সংখ্যা। বুঝতে পারতেছো? ওকে, ঠিক আছে। উপাদান সংখ্যা হচ্ছে আসলে এন অফ এ। বুঝছো? তোমরাই ঠিক বলতেছিলে।
এই যে পি অফ এ মানে শক্তি সেট বা পাওয়ার সেট, আমি যদি লিখি এন অফ এ সেটা দিয়ে বোঝায় ওই পাওয়ার সেটটারই উপাদান সংখ্যা। আমরা সামনে দেখবো এটা এমনিতে, তাই জাস্ট একটু রিমাইন্ডার দিয়ে দিচ্ছিলাম। আচ্ছা তাহলে আসো দেখো শুরু করি। আমাকে প্রথমে এফ ইন্টারসেকশন জি এইটা নির্ণয় করতে হবে। বলো তো কিভাবে নির্ণয় করব? দেখাই যাচ্ছে এটা আসলে আমার বলে দেওয়ার কিছু নাই, তোমরা পারবা। এফ ইন্টারসেকশন জি নির্ণয় করা মানে কি, দুইটার মধ্যে কমন যে অংশটা, কমন দেখো একমাত্র কিন্তু 4 আছে। সো এফ ইন্টারসেকশন জি আমি যদি বের করি, শুধু 4 চলে আসতেছে না বলো তো? শুধু কি 4 চলে আসতেছে না? হ্যাঁ, অনলি 4। সো আমি যদি এর পাওয়ার সেট বের করি, আমি যদি ওর পাওয়ার সেট বের করি, সরি এ না তো, আমাদের এখানে আছে এফ ইন্টারসেকশন জি। ওর পাওয়ার সেট বের করলে কি কি হবে বলো? একটা সেট আসবে 4 আর একটা হচ্ছে সিম্পল ফাঁকা সেট। এই। সো উপাদান মাত্র 2 টা। এখন তোমরা বাকি কাজটা এইচডব্লিউ কইরো, কারণ এই ম্যাথ আসলে ভাইয়ার করায় দেওয়ার কিছু নাই। তাই না? কারণ ডান পক্ষটা তোমরাই করতে পারবে। এখানে একটু লিখে নিও যে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড। এই টাইপের প্রমাণ কিন্তু চলে আসতে পারে। ডান পক্ষে জাস্ট কি করবা? রাইট হ্যান্ড সাইড লিখবো। আচ্ছা রাইট হ্যান্ড সাইড লিখার আগে বের করে নাও ভ্যালুগুলো, কারণ এগুলো তো এখনো জানি না। তুমি পাওয়ার সেট অফ এফ টা বের করো। যাও ভাইয়া এই লাইনটা করে দিই। এফ এর পাওয়ার সেট কি হবে বলো? 3 একা আসবে একবার, 4 একা আসবে একবার, দেন 3 আর 4, 3 আর 4 একসাথে আসবে, আর সব শেষে হচ্ছে ফাঁকা সেট। বলো এতটুকু ক্লিয়ার কি? হ্যাঁ, অনেকে বলতেছো ইজি, নেক্সট এ চান, তোমরা পারবা। ঠিক আছে। আমি তাহলে আর করে দিলাম না। তোমরা পরবর্তীতে জাস্ট কি করবা? পাওয়ার সেট অফ জি ও বের করে ফেলবা। এটাও বের করো। দেন ফাইনালি পি অফ এফ আর পি অফ জি এই দুইটার ইন্টারসেকশন নির্ণয় করবা। বুঝছো? এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড। সো এইটুকু তোমরা নিজেরা বাসায় করে নিও। একদম ইজি, বাট পরীক্ষায় কিন্তু আসতে পারে এই টাইপের। তাই ভাইয়া রিভিউ ক্লাসে জাস্ট একটু মনে করায় দিচ্ছি, রিভিশন দিয়ে দিচ্ছি। ঠিক আছে? অলরাইট, অলরাইট। ঠিক আছে। আচ্ছা। দেখো তো এইটা কিভাবে করব? এইটা কিভাবে করব? এটা আমাদের কার্তেশীয় গুণজ না বা ক্রোমোজোড় নির্ণয় করা। মনে আছে? অমিয় ভাইয়া হচ্ছে, হ্যাঁ কে বলতেছো ভাইয়া ফাঁকা সেটে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে না? কোনটার কথা বললা? কোনটার কথা বললা? এইটার কথা বলতেছো? তুমি হয় ফাঁকা সেটকে এইভাবে কিছু নাই দিয়ে লিখতে পারো, অথবা এই যে ২ টা সেকেন্ড ব্র্যাকেট যে কিচ্ছু নাই। বুঝতে পারছো? আচ্ছা, এইটা কি দেখো কার্তেশীয় গুণজ। সো আমরা কিন্তু ই সেটটা বের করছিলাম ক নাম্বারে? ই সেটটা বের করছিলাম হচ্ছে a, b, রাইট? তোমার জাস্ট এখন ই এর সাথে এফ ইউনিয়ন জি এর কার্তেশীয় গুণজ নির্ণয় করতে হবে। এফ ইউনিয়ন জি করলে কি আসবে? সবগুলো উপাদান চলে আসবে। ৩, ৪, ৫, ৬। দেন জাস্ট কার্তেশীয় গুণজটা করো। আমি বাম পক্ষটা করে দিয়ে যাও। তোমরা ডান পক্ষটা বাসায় প্র্যাকটিস করে ফেলো। বুঝছো? আমি জাস্ট এখানে সবগুলো অপারেশন একবার করে প্র্যাকটিস করতেছি। কার্তেশীয় গুণজের সিরিয়াল কিন্তু ম্যাটার করে দেখো। শুরুতে আছে ই, সো বুঝে লেখো ই ইনটু বা ই ক্রস এফ ইউনিয়ন জি। ই তে কে ছিল আমাদের? এ বি। তাহলে এটার কার্তেশীয় গুণজ করলে এরকম আসবে দেখো। প্রথম উপাদান এ না, প্রথম উপাদানের সাথে সবার কার্তেশীয় গুণজ করে তুমি কি বলতেছো? একজন একটা জিনিস বারবার স্প্যাম করতেছে। হ্যাঁ, আগের ক্লাসগুলা শেষ করেই পরের ক্লাসটা করা উচিত। নাহলে অনেক কিছু মিস করতে পারো। যদিও এই চ্যাপ্টারের রিভিউ ক্লাস আজকে। শুরুর দিকের অনেক কিছু এখন দেখাচ্ছি। বুঝছো? অলরাইট। মান দেওয়া না থাকলে তুমি নিজের মতো যেকোনো মান ধরে নিতে পারো। স্প্যাম করো না ভাইয়া। ঠিক আছে। আচ্ছা আসো দেখো। তাইলে আমার কার্টেসীয় গুণজ করে যদি ক্রোমোজোর গুলো নির্ণয় করতে হয়, প্রথমে আসবে প্রথম সেটটার উপাদান এই যে এ। এ এর সাথে দ্বিতীয় সেট কে বলো? 3। তারপরে আবার এ এর সাথে আসবে 4, তারপরে আসবে এ এর সাথে 5, তারপরে আসবে এ এর সাথে 6। একইভাবে জাস্ট বি এর সাথে এই উপাদানগুলো নিয়ে নিবা। বি এর সাথে 3, বি এর সাথে 4, বি এর সাথে 5 আর সব শেষে হচ্ছে বি এর সাথে 6। বুঝতে পারছো? এই হলো আমাদের কার্তেশীয় গুণজ। তোমাদের কি কার্তেশীয় গুণজ করতে কোন ধরনের প্রবলেম হয়? আমাকে একটু বলো, একদম ইজি না? সো এই রাইট হ্যান্ড সাইডটা নিজেরা করে ফেলবা। এটা হোমওয়ার্ক করে জাস্ট প্রুফটা মিলাই ফেলবা। ঠিক আছে? একদম সহজ একটা সিকিউ ছিল। জাস্ট দেখাইলাম একটু রিমাইন্ডার দিয়ে দেওয়ার জন্য যে এগুলো কিন্তু আসতে পারে, একটু প্র্যাকটিস করে নিলাম রিভিউ ক্লাস। অলরাইট। দেখো আমাদের আরেকটা সিকিউ আছে, কোয়েশ্চেন আগে দেখে ফেলো। কি বলা? এটাও খুবই গুরুত্বপূর্ণ। বুঝছো? পরীক্ষায় এই টাইপের একটা কোয়েশ্চেন দেখবা আসবে। আমাদের ১০ম শ্রেণীর ১০০ জন শিক্ষার্থী আছে। শিক্ষার্থীর সংখ্যা মোট কত বলো? ১০০ জন। ওকে। দেন জরিপে দেখা গেল ৫৭ জন হচ্ছে গোলাপ ফুল পছন্দ করে। ডাটাগুলো মার্ক করে ফেলবে। ৪৯ জন হচ্ছে বেলি ফুল পছন্দ করে, ৩৭ জন হাসনা হেনা পছন্দ করে। এক কাজ করি চলো, কোয়েশ্চেন না পড়ে ডিরেক্টলি এটা ভেনচিত্রে তোলা শুরু করি, তাহলে ফাস্টার হবে। কোয়েশ্চেন করে তো লাভ নেই, রাইট? চলো দেখো, আমরা ডিরেক্টলি আগে ভেনচিত্র আঁকবো। তাহলে ধরো ফর এক্সাম্পল আমি কোন পাশে আঁকলে ভালো হবে? এই পাশটা জায়গা বেশি। একটা ঘর নিয়ে নিচ্ছি। এইটার মধ্যে আমরা সবকিছু অঙ্কন করব।
আমাদের 3 ধরনের সেট লাগবে কিন্তু। কেন দেখো, তোমার কি কি আছে? গোলাপ ফুল আছে, বেলি ফুল আছে, আবার হাসনাহেনা ফুল আছে। তো ধরো আমি এখানে 3 ধরনের বৃত্ত নিব, 3টা বৃত্ত নিব আর কি। একটা নিলাম, এই ধরো আরেকটা নিলাম, আর ফাইনালি আরেকটা যদি নেই, মোটামুটি সমান হয়েছে না বৃত্তগুলা? কালারগুলো চেঞ্জ করলে হয়তো বুঝতে একটু সুবিধা হবে। দাঁড়াও, কালারগুলো চেঞ্জ করে দিই, ভিজিবল হবে তোমাদের কাছে। হলুদ রাখবো না সবগুলাকে। এটা কি দেওয়া যায়? ধরো গ্রিন। কোনটাকে কি নাম দিবা? ধরো যেটা গোলাপ ফুল সেটাকে আমি জি নাম দিলাম, আচ্ছা জি সেট। যেটা হচ্ছে আমাদের কি হাসনাহেনা ফুল সেটাকে এইচ নাম দিলাম, আর সর্বশেষে বেলি ফুলের নাম দিলাম এইটা। তুমি কি আমাকে বলতে পারবা কোয়েশ্চেনে যতগুলা ডাটা দেখতে পাচ্ছ সেইখান থেকে আমি এইখানে কোন ডাটাটা শুরুতে বসাই দিতে পারবো? কেউ কি বলবা? এক্সামে সূত্রের প্রমাণ আসবে না এখন, বুঝছো? এখন আর আসে না, আগে আসতো এগুলো। বলতো কোন ডাটাটা বসাতে পারবো? সবসময় মনে রাখবা 3 জনের যে কমন অংশটা সেটা সরাসরি বসানো যায়। এই দেখো, এই অংশটা গোলাপ ফুলের সেটেও আছে, হাসনাহেনা ফুলেও আছে, আবার বেলি ফুলেও আছে। এই কমন অংশটা কত? এই যে 3 জন শিক্ষার্থী যেটা পছন্দ করতেছে, সরি 3টা ফুলই শিক্ষার্থীরা যেটা পছন্দ করতেছে। তো আমি সবার আগে এই ডাটাটা চাইলে ইনপুট দিয়ে দিতে পারি যে এইটা 17, এবং চলো আমরা একটু লিখে রাখি কোন একটা জায়গায়, এখানেই লিখে রাখি যে এন অফ কে কে বলো? গোলাপ ফুল, দেন আমাদের বেলি ফুল, দেন হাসনাহেনা ফুল, তিনটাই ওখানে আছে। তাহলে কি ইন্টারসেকশন দিব নাকি ইউনিয়ন দিব? বলো তো, ইন্টারসেকশন দিব নাকি ইউনিয়ন দিব? হ্যাঁ নোট করো, নোট করব করব বলে ইয়ে করতেছো, কি বলে স্প্যাম করতেছে। ইন্টারসেকশন, ইউনিয়ন না কিন্তু, ইন্টারসেকশন, কারণ ওদের 3 জনের মধ্যেই এটা আছে। এই ভ্যালুটা হচ্ছে আমাদের 17, এই একটা ডাটা আমাদের মধ্যে আছে। ওকে, এরপর দেখো আমাদের বলা আছে যে 2 জন করে করে আগে যাও, 2 জন করে করে। এই যে গোলাপ আর বেলি এই দুইটা পছন্দ করে 27 জন। তাহলে আমাকে দেখো গোলাপ আর বেলি এই অংশটা না, গোলাপ আর বেলি দুইটার মধ্যেই আছে এই অংশটা কিনা ভাইয়া যে মার্ক করে রাখছে, এটা কি তাহলে 27 হবে? কেউ আমাকে বলো তো, এতটুকের ভ্যালু কি 27 হবে? দেখি বলতে পারো কিনা। অনেকে ভাবে যে এটা 27 হবে, আসলে কিন্তু না। কারণ দেখো এই 27 এর একটা অংশ তুমি অলরেডি 17 তে লিখে ফেলছো, 27 এর একটা অংশ 17 এর মধ্যে লিখে ফেলছো। আমাকে বলো, আমি অন্য একটা ইয়ে নিচ্ছি, হাইলাইটার নিচ্ছি, এই যে অংশটা এইটা পুরাটাই কি আমার গোলাপ আর বেলির কমন কিনা? এটা দ্বারাই বুঝায় কিনা সেই শিক্ষার্থী যারা গোলাপ ও বেলি দুটি ফুলই পছন্দ করে, বলো। সেইটার অর্ধেক কিন্তু লিখে ফেলছো, মানে 17 তুমি লিখে ফেলছো, তাহলে 27 এর আর কত বাকি থাকে? 10 না? এই কারণে, এই কারণে আমাদের এই অংশে আসবে 10। অনেকেই কিন্তু এটা ভুল করে। একইভাবে আসো পরেরটাই, যে 27 হয়ে গেছে। এবার 23 দেখো বেলি ও হাসনাহেনা। চলো বেলি আর হাসনাহেনা কোথায় খুঁজে বের করি। এই যে দেখো, বেলি আর হাসনাহেনার কমন অংশ হচ্ছে এইটা ভাই, এইটা। এইটা বলছে কত? 23। তুমি দেখো অলরেডি 17 লিখে ফেলছো, তাহলে বাকি অংশটা 6 হবে না? হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। টেকনিকটা বুঝতেছো? অনেকের ইয়েতে সমস্যা থাকে এই কি বলে ভেনচিত্রতে, তাই ভাই একটু ভেঙে ভেঙে দেখাই দিচ্ছি, যেহেতু রিভিউ ক্লাস একটু রিভিশন দিয়ে দিচ্ছি। ওকে, দেন দেখো হাসনাহেনা আর গোলাপ সেটা পছন্দ করে 29 জন। আমাকে বলো হাসনাহেনা আর গোলাপের কমন অংশ কোনটা? এইটা না? এইটা না? সেটা হচ্ছে 29 জন, বাট অলরেডি 17 তুমি লিখে ফেলছো, তাহলে আর জাস্ট 12 থাকে। হ্যাঁ, একজন বলছো ভেনচিত্র একদম ইজি। ভেনচিত্র সবারই ফেভারিট হয়ে যায়, বুঝছো? প্রথমে যখন বুঝে ফেলি। এই 12। এবার সবশেষে আমাদের বাকি থাকে একটা একটা করে, যে শুধুমাত্র গোলাপ পছন্দ করে 57 জন। দেখো শুধুমাত্র গোলাপ পছন্দ করে হচ্ছে আমাদের এই সবুজ সেটটা। আমাদের এই সবুজ সেটটা হলো পুরোটা গোলাপ পছন্দ করে, বুঝো। এই সবুজটা পুরাটা হচ্ছে গোলাপ। গোলাপ পছন্দ করে 57 জন। বাট 57 র মধ্যে তুমি দেখো অলরেডি কত লিখে ফেলছো? 10, 17, 12। তাহলে আর কত অবশিষ্ট থাকে বলো তো? অলরেডি 10, 17, 12 লিখে ফেলছো। 10 আর 17 তে 27, 27 আর 12 তে কত বলো? 39। তোমার লাগবে 57। আরো কি 18 লাগবে না? আরো 18 লাগবে না? সো অনেকেই করে কি এই জায়গায় শুরুতে ভুলটা করে, শুরুতেই 57 লিখে ফেলে। আরে গোলাপ আছে, গোলাপ 57। না, ওর কিছু অংশ তো তোমার লেখা শেষ। সো এইটা হবে 18। বুঝতেছো? এটা হবে কিন্তু 18। শুধুমাত্র গোলাপ 18 না, শুধুমাত্র গোলাপ কত? কই গেল? 57। মানে পুরো গোলাপের সেটটা হচ্ছে 57। এর মধ্যে অনলি গোলাপ যদি বলো, এই দেখো শুধুমাত্র গোলাপ, তাইলে হ্যাঁ 18 আসতেছে। ওকে, এত কথা না বলি, এবার চলো পরেরটায় চলে যাই। বেলি। বেলিতে দেখো 49। বেলি হচ্ছে পুরো ব্লু সেটটা। 49 এর মধ্যে অলরেডি দেখো 10, 17, 6 হয়ে গেছে। কিছু কি মুছে ফেলছি? 10, 17, 6 হয়ে গেছে কত? 27 আর 6 হচ্ছে 33 হয়ে গেছে। আর কি 16 অবশিষ্ট থাকে না? তাহলে জাস্ট এখানে হবে কত? 16। তোমরা আরেকটু বড় করে ফিগারটা আঁকো। আমার তো লেখা আর চিত্র অনেক ছোট ছোট কনজাস্টেড হয়ে গেছে। ফাইনালি আমাদের হাসনাহেনা, কই হাসনাহেনা কত দেওয়া বলো তো?
ও এই যে লুকায় আছে 37 জন, বেলির পরে হাসনাহেনা বলা আছে 37 জন। তাহলে দেখো তো কত বাকি থাকে। হাসনাহেনা অলরেডি 12, 17, 6 হয়ে গেছে। 17 আর 6 হচ্ছে 23, 23 আর 12 হচ্ছে 35। মাত্র 2 জন অবশিষ্ট থাকে, তাই না? হ্যাঁ, তাই হাসনাহেনা হবে মাত্র 2 জন। সো আমাদের ক নাম্বারে এইটাই বলছিল, দেখো সংক্ষিপ্ত বিবরণ সহ তথ্যসমূহকে ভেনচিত্রে দেখাও। এরকম ভেনচিত্রে দেখায় দিবা, আর বিবরণটা হলে এইভাবে লিখবা, ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে বাংলা কথাটা লিখবা। এটা দিয়ে কি বোঝায় বলো? 3টি ফুলই পছন্দ করে এমন সংখ্যা, কমা দিয়ে 17, এভাবে লিখবা। আমি আর সব লিখতেছি না। তাহলে আসো এন, বাকিগুলা লিখে ফেলি একটু কষ্ট করে। এন অফ জি কত বলো? এন অফ জি হচ্ছে বলাই ছিল 57। এরপর এন অফ হাসনাহেনা কত বলো? এন অফ এইচ হচ্ছে আমাদের 37। এরপর সর্বশেষে এন অফ বেলি, সেটা হচ্ছে 49। বুঝতে পারছো? এরপর ধরো গোলাপ ইন্টারসেকশন হাসনাহেনা। গোলাপ ও হাসনাহেনা দুইটাই পছন্দ করতেছে, কত বলো তো? এই যে 29। এরপর এন অফ গোলাপ আর বেলি দুইটাই পছন্দ করতেছে, এমন কত আছে দেখো তো? গোলাপ আর বেলি 23। আর সব শেষে মনে হয় একটাই থাকে, হাসনা হেনা আর বেলি। হাসনা হেনা আর বেলি, সেটা কি বলে দিছে দেখো তো? হাসনা হেনা আর বেলি, এই যে 23। ও, গোলাপ ও বেলি 23, হাসনা হেনা ও বেলি হচ্ছে 29। তাহলে আমি অন্য কোনোটা ডাটা বসাই দিছি দেখো। 27 জন গোলাপ ও বেলি, গোলাপ আর বেলি 27। হ্যাঁ ভাইয়া, ভুলভাল বসাইছি হচ্ছে, বাংলা কথাটা ঠিকঠাক পড়িনি, আবার ঠিক করে বসাচ্ছি। দাঁড়াও, গোলাপ আর বেলি হলো 27 জন। ওকে, দেন 23 জন হচ্ছে বেলি ও হাসনাহেনা। তাহলে 23 জন হচ্ছে বেলি ও হাসনাহেনা, এই যে এখানে হবে 23। সব উল্টাপাল্টা লিখছি না, এখানে হবে 23। আর সব শেষে 29 জন হাসনাহেনা আর গোলাপ। এটা ঠিক আছে। এবার ঠিক আছে কিনা বল? হ্যাঁ, এবার ঠিক আছে কিনা? ওকে, সবগুলো ডাটা আমরা লিখে ফেলছি। এবার চলো বি নাম্বারটা সলভ করব। বি নাম্বারটা সলভ করব, আমি এই স্লাইডটাই কপি করে নিব। আমি আর ডাটাগুলা বসাবো না, আর ডাটাগুলা বসাবো না, মুছে দিচ্ছি। নাকি মুছবো? এগুলা এক সাইডে রেখে দেওয়া যায় চাইলে, এক সাইডে রেখে দিই, তোমরা আবার লিখে নিবা। দেখো তো বি নাম্বার প্রশ্নটা পড়ো। 2 নম্বরে কি বলছে? কতজন শিক্ষার্থী একটা ফুলও পছন্দ করে না? কতজন শিক্ষার্থী একটা ফুলও পছন্দ করে না? যে কোনো সময় যদি এরকম দেখো না দিয়ে কিছু আছে, একটা টেকনিক আছে, কি জানো? না দিয়ে কিছু বললে টেকনিক আছে। আগে না বাদ দিয়ে সলভ করো, তাহলে দেখবা না ওয়ালাটা করে ফেলছো। না বাদ দিয়ে আগে সলভ করো। ধর এটা বাদ দিয়ে দিই, চলো আমরা নিজেরা আবার লিখে নিব, জায়গা হচ্ছে না। চলো আমরা আগে খ নাম্বারটায় যাই। ধরো আমি তোমাকে বললাম কতজন শিক্ষার্থী গোলাপ পছন্দ করে না, তুমি কি করবা? কতজন গোলাপ পছন্দ করে? গোলাপ পছন্দ করে হচ্ছে 57 জন। মানুষ কয়জন বা সার্বিক সেটে মোট উপাদান কতজন? 100 জন না? মোট উপাদানটাই তো নিয়ে তোমার সার্বিক সেট গঠিত হয় তোমার আলোচনায়, পুরো যে সেটটা। তাহলে 100 থেকে 57 জাস্ট বাদ দিয়ে দিবা। সো আইডিয়াটা কি? পূরক সেট বের করা। এ সেটের কিছু না বলা মানে সেটার পূরক সেট বের করা, রাইট? সো আমাদের বলছে যে 3টা ফুলের কোনোটাই পছন্দ করে না। আমাকে আগে বলো 3টা ফুলই পছন্দ করে সেটা কি এরকম কিনা? এন অফ গোলাপ, হাসনাহেনা, বেলি, 3টার মধ্যেই ইন্টারসেকশন, 3টা ফুলই পছন্দ করে। বাট আমাকে বলছে কোন ফুল পছন্দ করে না, মানে এইটার পূরক সেট বের করতে হবে। উপরে একটা বার দিয়ে দাও বা প্রাইম দিয়ে দাও, পূরক সেট বের করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে পূরক সেট কিভাবে বের করব? তোমরা কি জানো যে এটার সূত্র হচ্ছে, এটার সূত্র হচ্ছে জাস্ট তোমার যে টোটাল সেট বা ইউ, ইউ দিয়ে তো আসলে এটা বোঝাচ্ছে 100 জন, যে সেইটা এন অফ ইউ, সেখান থেকে জাস্ট বিয়োগ করে দিবা যতজন সবগুলা পছন্দ করে। এই বলো তো আমার কাজ কি? খালি এতটুকুই না? খালি এতটুকুই না? এখন এইটার আবার সূত্র কি মনে আছে? এইটার সূত্রটা লিখি চলো। এন অফ ইউ তো আছেই, আমি একটা মাইনাস দিয়ে কমন রাখলাম। এইটার ফর্মুলা হচ্ছে এন অফ জি প্লাস এন অফ এইচ প্লাস এন অফ বি। অমি ভাইয়া তোমাদের বুঝাই দিছে না সূত্রটা কিভাবে আসছিল? ভাই আর এখানে তাহলে বুঝাচ্ছি না, জাস্ট সূত্রটা বসাচ্ছি। ওকে, দেন মাইনাস যাবে কমন অংশগুলা, এন অফ জি ইন্টারসেকশন বি মাইনাস এন অফ জি ইন্টারসেকশন এইচ মাইনাস এন অফ বি ইন্টারসেকশন এইচ, আর সবশেষে আবার যোগ হবে এন অফ কি বলো? জি ইউনিয়ন বি ইউনিয়ন, কি লিখলাম? হাসনাহেনা না তো, কি জানি, গোলাপ। হ্যাঁ, হাসনাহেনা। বলো তো এই সূত্রটা আমরা সবাই জানি কিনা? এই সূত্রটা আমরা জানি কিনা? বুঝতে পারছো? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ভুল করে ইন্টারসেকশন লিখে ফেলছি, ইউনিয়ন হবে এইখানে ইন্টারসেকশন, উল্টা লিখে ফেলছি, বুঝছো? কি লিখবা? জাস্ট এন অফ জি ইউনিয়ন বি
ইউনিয়ন এইচ। এই প্রতীকগুলা জি বি এইচ এগুলো না ধরে এবিসি লেখা দরকার ছিল, আমার বারবার দেখা লাগতেছে জি ছিল না, বি ছিল না, এইচ ছিল। সেইটা সমান হবে এন অফ ইউ মাইনাস এন অফ জি ইউনিয়ন বি ইউনিয়ন এইচ। জাস্ট এই ফর্মুলাটা আমাদের বসাইতে হবে, প্লাস এন অফ জি ইন্টারসেকশন এইচ ইন্টারসেকশন বি। বলো বুঝতে পারছি কিনা? এখন মানগুলা তোমরা বসাতে পারবা কিনা? মানগুলা তোমরা বসাতে পারবা কিনা? হ্যাঁ, প্রমাণে টাইম ওয়েস্ট করার দরকার নেই, সূত্রটা লিখতে পারলেই হবে। মানগুলা বসাতে পারবো কিনা? কি হবে বলো? মোট আছে হচ্ছে 100 জন। 100 থেকে জাস্ট বিয়োগ করে দিবে, এই যে কষ্ট করে একটু বসায় দাও। কত কত আছে বলো? 57 যোগ হচ্ছে কত আছে বলো? 49 যোগ হচ্ছে কত আছে বলো? 37। দেন বিয়োগ যাবে দেখো। বিয়োগ যাবে কত করে বলো? 27 23 29। 27 23 29 আর সবশেষে যোগ দিয়ে দাও, তিনটাতেই আছে মানে 17। বুঝছো? বুঝতে পারছি কিনা? সো জাস্ট তোমরা যোগ বিয়োগটা করে আমাকে উত্তরটা বলো তো। যোগ বিয়োগ করে আমাকে উত্তরটা বলো তো। ও অনেকে বলতেছে রিভিউ ক্লাস যেহেতু একটু সূত্রটা বুঝায় দেন। আচ্ছা দেখো বুঝি। আমাদেরকে যদি বের করতে হয় এন অফ জি ইউনিয়ন বি ইউনিয়ন এইচ, এটার মিনিংটা কি? এটার মিনিংটা কি আগে বুঝো। উত্তর কত আসতেছে? কেউ 29 বলতেছে, কেউ 19 বলতেছে। ক্যালকুলেশন ঠিকঠাক একটু করে নিও, ডাটা হয়তো ভাইয়া বসাইতে ভুল করছি। একটু দেখে নিও। দেখো আমি একটু সূত্রটা বুঝাই নি। আমি বলতেছি যখন দেখো তুমি এন অফ জি এইচ আর বি নিয়ে নাও, তুমি অলরেডি কিন্তু এইটা নিছো একবার, এইটা নিছো একবার, এইটা নিছো একবার। তাহলে দেখো বারবার একই জিনিস রিপিট হচ্ছে, তো সেইগুলো আমাদের বাদ দিতে হবে না, রিপিট হওয়া অংশগুলো। তাই আমরা কি করি দেখো, আমরা যখন এই দুইটা অলরেডি নিয়ে নিছি এন অফ জি আর এন অফ বি, ওদের যে ইন্টারসেকশন করা এরিয়া সেটা আবার বাদ দিয়ে দিই, সেটা অতিরিক্ত চলে আসছে। এই যে তাকায় দেখো এন অফ জি এন অফ বি, তাই ওদের যে ইন্টারসেকশন কই এন অফ জি আর এন অফ বি, ওই ইন্টারসেকশনটা আমি বিয়োগ দিয়ে দিছি। কথাটা বুঝতে পারছো? বুঝতে পারছো? কি লিখছো? -29 লিখছেন, +29 হবে না? এই তোমরা ডাটাটা ঠিক মতো নিজের মতো বসায় নিও। হ্যাঁ, ওটা তো বুঝছি। ইস! ছোট বাচ্চারা বুঝছে এগুলো একটু দুষ্টুমি বেশি করে। তুমি কনসেপ্টটা বুঝো। উত্তর তো তুমি বুঝছোই কি বসাইতে হবে। কিন্তু দেখতেছি আগের লাইনে নেগেটিভ ছিল, সো এখানে জাস্ট ভ্যালুটা মাইনাসে বসবে। বুঝছো? সো আমি যেটা বলতেছিলাম দেখো, আমরা অলরেডি এই কমন অংশ এক্সট্রা নিয়ে নিছি, তাই সেটা বাদ দিয়ে দেওয়া হয়। এন্ড অনেকের আবার প্রশ্ন আসে, তাহলে ভাইয়া আবার এইটা কেন যোগ করছি? দেখো কমন অংশ তুমি বাদ দিতে গিয়ে অনেকবার বাদ দিয়ে দিছো দেখো। যখন তুমি এইটা বাদ দিতেছো, এইটা বাদ দিতেছো, এইটা বাদ দিতেছো, এই মাঝখানের অংশটা যেটা তিনটাতেই কমন, সেটা আবার অতিরিক্ত একবার বাদ চলে যাচ্ছে না? সেইজন্য আরেকবার আমরা যোগ করে দিই। বুঝতে পারছো? আচ্ছা পরীক্ষায় এত সূত্র মানে করা লাগবে না, জাস্ট সূত্রটা পারলেই হবে। ডিরাইভেশন লাগবে না। অলরাইট চলো আমরা গতে চলে যাই। গতে চলে যাই। জায়গা রাখি নাই আর। এই স্লাইডটাই কপি করে নেই। আমরা গতে চলে যাই। বলো তো গতে কি বলা হইছে? প্রশ্নটা পড়ো তোমরা। আমি মুছতে। গতে বলা হইছে যে ৩ টির কেবল একটি ফুল পছন্দ করে তাইলেই হবে। মানে যেকোনো একটা পছন্দ করে। তখন বলো তো কিভাবে করবা? যেকোনো একটা সে কয়ভাবে পছন্দ করতে পারে? দেখো, সে হয় শুধু গোলাপ পছন্দ করে। দেখো এতটুক শুধু গোলাপ, যে এই যে ছাতার মতো এই অংশটা, কারা কারা বুঝো? দেখো একটা ছাতা হয়ে গেছে। শুধু গোলাপ কিন্তু এই অংশটুকু। কেন? কারণ এইখানে তো গোলাপের সাথে বেলি কমন আছে, এখানে হাসনাহেনা কমন আছে, এখানে তিনজনই কমন। আমার শুধু লাগবে গোলাপ, শুধু লাগবে গোলাপ। তাহলে এটা কিভাবে বের করব? চলো করার ট্রাই করি। আমার শুধুমাত্র গোলাপ পছন্দ করে, শুধুমাত্র গোলাপ পছন্দ করে, গোলাপ পছন্দ করে, বলো কি আসবে? প্রথমে আমাদের এন অফ জি নিতে হবে। দেখো আমরা পুরো যে গোলাপের সেট সেইটা অলরেডি নিয়ে নিছি। এবার বলো কি কি বাদ দিতে হবে? জি আর এইচ এর যে ইন্টারসেকশন মানে কমন সেটা বাদ দিব, আবার জি আর বি এর যে ইন্টারসেকশন বা কমন সেটা বাদ দিব। কারণ আমার তো শুধু ওই ছাতার অংশটা লাগবে। বলো বুঝতে পারি কিনা? হ্যাঁ, তাহলে এখান থেকে বাদ দিতে হবে এন অফ জি ইন্টারসেকশন বি এবং মাইনাস এন অফ জি ইন্টারসেকশন হাসনাহেনা। বাট এটা করতে যায় দেখো তুমি আবার একটা ঝামেলা করছো। কি? এই বাবা জীবনকে ২ বার বাদ দিয়ে দিছো। ও বলতেছে আমারে ২ বার কেন বাদ দিলা? তাহলে তো নেগেটিভ অতিরিক্ত হয়ে গেল। তাহলে কি এটা আবার যোগ করতে হবে না? তাই আমাদের আবার করতে হয় কি? যোগ দিয়ে দিতে হয় প্লাস n অফ g ইন্টারসেকশন b ইন্টারসেকশন h। বুঝতে পারলা কিনা? এখন শর্টকাটে মনে রাখতে পারো একবারে, একবারে
যে আমি যদি বলি শুধুমাত্র হাসনা হেনা, শুধুমাত্র হাসনা হেনা, পরীক্ষা এত ভাববো না, শুধুমাত্র হাসনা হেনা একবারে লিখবো যে হাসনা হেনা তো আসবেই এন অফ এইচ, এবার ওর সাথে বাকিগুলার ইন্টারসেকশন বিয়োগ করব, মাইনাস এন অফ এইচ ইন্টারসেকশন জি মাইনাস এন অফ এইচ ইন্টারসেকশন বি, আর সব শেষে তিনটার ইন্টারসেকশন যোগ দিয়ে দিব, জি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এইচ। বলো ফর্মুলাটা বুঝতে পারছি কিনা ভাইকে একটু বলো, ফর্মুলাটা বুঝতে পারলাম কিনা, বুঝছো? একইভাবে আমি তো দেখো তোমাদের গোলাপ বলে দিছি, হাসনা হেনা বলে দিছি, একইভাবে বেলিটা বের করতে হবে, এরপর তিনটা যোগ করলে হবে আমার মূল উত্তর। আমাকে একটু বলো কেন তিনটা যোগ করতে হবে? তোমাকে বলছে যে কোনো একটা ফুল পছন্দ করলেই হবে, মানে যে কোনো একটা, একটা তো শুধু গোলাপ ভাবেও হইতে পারে, শুধু হাসনা হেনাও হইতে পারে, শুধু বেলিও হইতে পারে, এমন শিক্ষার্থী তো থাকতে পারে। বুঝতে পারছো? তো এগুলো একদম ইজি, আশা করি এখন তোমরা পারবে। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, এক্সামে ফর্মুলা মাস্ট লিখতে হবে, নাম্বার কেটে দিবে কিন্তু ভাইয়া। এই জন্য তো ভাইয়া এত সময় দিয়ে, দেখো ক্লাসের কতক্ষণ হয়ে গেছে, অলমোস্ট আধা ঘন্টার কাছাকাছি আমরা চলে আসছি, অনেক সময় দিয়ে এটা বুঝাই দিলাম, কেন এটা লাগবে এই মাত্র সলভ করতে না, যে কোনো ম্যাথের জন্য। বুঝছো? ওকে, চলো সামনে চলে যাই, আমরা ফাংশনে চলে আসছি, অনেকে বলতেছে ফাংশনের টপিক করেন। দেখো এই এই টাইপের ডোমেইন নির্ণয় করা খুবই ইম্পর্টেন্ট, সিকিউর কতে বা এমসিকিউ তে মাস্ট থাকবে। বুঝছি? ওকে, দেখো কি বলা, জি অফ এক্স সমান 1/√1 - x, এটার ডোমেইন নির্ণয় করো। আর তোমরা যদি বলো ভাইয়া এগুলো আগে করছি, আচ্ছা ক্লাস তো রিভিউ ক্লাসই, করা জিনিসই তো করবো, নতুন কিছু না, বুঝো নাই? ওকে, ঠিক আছে। দেখো তাহলে আমরা এইটার ডোমেইন নির্ণয় করব। ডোমেইনের সময় আমার চিন্তা করতে হয় কি, আমি কোনো ইনপুট দিতে কি বাধা পাবো কিনা? হ্যাঁ, বাধা পাবা। কারণ কি এখানে ভগ্নাংশ আছে, আবার রুটও আছে। মনে আছে এরকম পার্ট দেখলে রুটের ভিতরে যে থাকে সে 0 হয় না। আবার 0 হয় না, সে 0 চেয়ে বড় হয়। আবার ভগ্নাংশের হরে যে থাকে সে শূন্যও হতে পারে না। তার মানে আমরা জাস্ট এখানে লিখব g অফ x সংজ্ঞায়িত হবে, সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি, এটা করে আমরা কিছু এমসিকিউ আগে সলভ করে আসবো। এমসিকিউ গুলো ফাস্ট ফাস্ট করে ফেলবো, অনেকগুলো আছে 10টার মতো। যদিও কেবল যদি কি বলো 1 - 2x, দেখো এটা শূন্য হওয়া যাবে না বা ঋণাত্মকও হওয়া যাবে না, অর্থাৎ এটা গ্রেটার দেন অর ইকুয়াল 0। বলো এই লাইনটা কি ঠিক আছে কিনা, এই লাইনটা কি ঠিক আছে কিনা, বলো এই লাইনটা কি ঠিক আছে কিনা? ঠিক নাই, ইকুয়াল হওয়া যাবে না তো। সো এইটা ছিল রুটের জন্য শর্ত, বাট এখানে তো ভগ্নাংশও আছে, সো এইটা লিখতে হবে যে এটা গ্রেটার দেন 0। বলে এই জিনিসটা বুঝো কিনা? ফাংশনে কিন্তু ডোমেইন নির্ণয় এই টাইপটা একটু কঠিন ছিল, দুটা মিক্স করা, এই জন্য এটা করাচ্ছি, মনে আছে? আচ্ছা ঠিক আছে, তারপর দেখো আমরা জাস্ট কি করব, 1 আমি যদি 2x কে ওই পাশে নিয়ে যাই পজিটিভ হয়ে গেল, দেন আমি x সলভ করতে চাই, তাই দেখো বাম পক্ষে 2x লিখছি। এই যে গ্রেটার দেন লেস দেন এটাকে বলা হয় অসমতা, ইকুয়াল থাকলে এটাকে বলে সমীকরণ, আর গ্রেটার দেন লেস দেন থাকলে বলে অসমতা। অসমতাতে পক্ষ চেঞ্জ করলে চিহ্ন উল্টিয়ে যায়, বুঝছো? তাহলে এই গ্রেটার দেনটা এখন হয়ে যাবে লেস দেন। কেন তুমি একটু চিন্তা করো, আমাকে বলো 5 গ্রেটার দেন 4, আমি যদি এখন উল্টায় লিখি, ধরো 4 আর 5, তখন কি আগের চিহ্ন লিখলে হবে? 1 2 এর বাচ্চারা এসে বলবে ভাইয়া তুমি বুঝো না কোনটা বড় কোনটা ছোট। সো অবশ্যই সেখানে কিন্তু আমাদের চিহ্নটা চেঞ্জ করতে হবে। বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে দেখো আমি যদি x সমাধান করি, x আসতেছে লেস দেন হাফ। বুঝতে পেরেছো? তাহলে এখানে সুন্দর করে তুমি ডোমেইনের ডেফিনেশনটা বলতে পারো, যে আমাদের যে ডোমেইন, বলতে পারো ডোম এফ ফাংশনটার যে ডোমেইন সেটা হবে x such that x যে কোনো বাস্তব সংখ্যা এলিমেন্ট অফ r, এবং একটা এক্সট্রা শর্ত আছে কি, x কিন্তু গ্রেটার দেন কত বলো, সরি লেস দেন, x হচ্ছে লেস দেন হাফ, হাফের থেকে ছোট হইতে হবে। বলো বুঝতে পারলাম কিনা? ও অনেকে বলতেছে ফার্স্ট লাইনটা বুঝান ভাইয়া। দেখো আমরা দুই টাইপের ফাংশন শিখছিলাম, দেখি ভুলে গেছো, একটু দেখাই দিই এক্সট্রা। দুই টাইপের ফাংশন শিখছিলাম, একটা হলো রুট যুক্ত, একটা হলো রুট যুক্ত, আরেকটা হচ্ছে ভগ্নাংশ, এটা হচ্ছে ভগ্নাংশ। যে বলছো ফার্স্ট লাইনটা বুঝান সে আসলে ক্লাসগুলো করে আসে নাই বা ভুলে গেছে। এই ভগ্নাংশ, ধরো ফর এক্সাম্পল আমি একটা ভগ্নাংশ নিচ্ছি, ধরো 4/3 - 2x, এইটা নিলাম, এটা আমাদের একটা ফাংশন। আমাকে বলো এই ভগ্নাংশের 3 - 2x কখনো কি শূন্য হইতে পারবে? এটা কি হওয়া পসিবল? 3 - 2x কখনো 0 হওয়া পসিবল? কখনো কিন্তু 0 হওয়া পসিবল না, কারণ 4 কে আমি শূন্য দিয়ে ভাগ করতে পারবো না। তাই তোমার কাজ হলো এই যে টাইপ 2, যখনই কোথাও ভগ্নাংশ দেখবা, যখনই কোথাও ভগ্নাংশ দেখবা, মাথায় এসে পড়বে যে হর, ভগ্নাংশটার হর শূন্য হওয়া যাবে না, হর নট ইকুয়ালস টু 0। দেখো এখানে আমরা তাই করতেছি,
হরে কে আছে 3 - 2x, সেটা নট ইকুয়ালস টু 0। তাই ইকুয়াল দিয়ে কি আসছে বলো, 3 নট ইকুয়ালস টু 2x। সো আলটিমেটলি তুমি লিখতে পারো x নট ইকুয়ালস টু 3/2। তখন আমরা বলতাম এটার যে ডোমেইন সেটা হবে কি r, বাট r এর থেকে কে বাদ চলে যাবে, r বিয়োগ 3/2। বলতো এইভাবে বলতাম কিনা যে x এই 3/2 হতে পারবে না, রাইট? একইভাবে যদি রুট যুক্ত ফাংশন থাকে, আমাকে কি কেউ বলবা ধরো একটা ফাংশন আছে f of x, এটা সমান হচ্ছে রুট ওভার 4 মাইনাস, বা এরকম না দিই, রুট ওভার x মাইনাস 4। কেউ কি আমাকে বলবা যদি এটার ভিতরে এমন চলে আসে -2, এটা সমান কত, রুট ওভার -2, এটা সমান কত, রুট ওভার -2, এটা কি বের করা সম্ভব না? তার মানে রুটের ভিতরে কিছু শূন্য হতে পারে না। তাইলে ঠিক যেরকম এইখানে একটা লাইন মনে রাখছো, ভগ্নাংশ থাকলে হর শূন্য হবে না, তেমনি রুটের ভিতরে যেটা আছে মানে x - 4, বা আমি যদি বলি রুটের ভিতর যেটা আছে সেটা কি হবে বলো, গ্রেটার দেন অর ইকুয়াল 0। দেখো রুটের ভিতরে শূন্য থাকলে সমস্যা নাই, বাট নেগেটিভ হওয়া যাবে না, ধনাত্মক হইতে হবে, ধনাত্মক হইতে হবে। আমি তাহলে কি করব, রুটের ভিতরে আছে x - 4, সেটা গ্রেটার দেন অর ইকুয়াল 0 লিখবো। আসো সমাধান করি। হ্যাঁ, x গ্রেটার দেন অর ইকুয়াল 4 চলে আসছে। আমাদের এই ম্যাথে কি হয়েছে দেখো, দুইটা মিক্স করে দেওয়া হয়েছে, রুট আর ভগ্নাংশ একসাথে চলে আসছে। তাহলে তুমি ভগ্নাংশ দিয়ে আগে করো। ভগ্নাংশে কি বলতা, নিচে যা আছে সেটা শূন্য হওয়া যায় না, এটা হলো ভগ্নাংশের কথা। তুমি এবার রুটের কাজ করো, রুটের ভিতরে যা আছে সেটা গ্রেটার দেন অর ইকুয়াল 0 হবে। এই যে এখন এই দুটাকে মার্জ করো, এই দুটা মার্জ হয়ে একসাথে এই লাইনে আসছে। দেখো কি, শূন্যর চেয়ে বড় হইতে হবে কিন্তু শূন্য সমান হওয়া যাবে না, তাই দেখো সমানটা দেইনি, এরপরে ক্যালকুলেশনটা করছি। বলে এখন সবার ডোমেইন রেঞ্জের বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা, এটা কিন্তু আমরা পড়ছিলাম একসাথে, বুঝছো? চিহ্ন পরিবর্তনের কথা বলতেছো কোনটা, এখানে কিছু ভাই ক্যালকুলেশনে ভুল করছি একটু দেখো, ছোটখাটো ক্যালকুলেশন মিস্টেক হলে বলে দিও। আর যদি এই চিহ্ন পরিবর্তনের কথা বলো, এই যে এইটা যে গ্রেটার দেন লেস দেন হয়ে গেছে, এই যে বুঝাই দিলাম যে তুমি যখন সাইড চেঞ্জ করে ফেলো তখন চিহ্নটা উল্টে যায়। বুঝতে পারছি? ওকে, ঠিক আছে, চলো 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 পরের ম্যাথটায় চলে যাই। আমরা চলো একটু এমসিকিউ সলভ করে আসি ফাংশনের বাকিগুলো করার আগে, কারণ কয়েকদিন আগে ভাইয়াই পড়াইছি তোমাদের ফাংশন। এমসিকিউ সলভ করে আসি, এগুলো খুবই ইম্পর্টেন্ট, অলরেডি বোর্ডে আসা। দেখো বলো কি হবে, বলো বলো কি হবে। বলা আছে হচ্ছে যদি এ বি এর সাবসেট হয় বা উপসেট হয় তবে নিচের কোনটি সঠিক। আচ্ছা তোমরা কি আমাকে বলতে পারো যে এই দুইটা চিহ্নের মধ্যে পার্থক্য কি? এইটা ভার্সেস, আসো আজকে ম্যাচ খেলবো, এই দুইজনের মধ্যে ম্যাচ। আচ্ছা একই তো লিখে ফেললাম। এই দুইটা চিহ্নের মধ্যে পার্থক্য কি? আমার এটা সি এর মতো হয়ে গেছে দেখতে। বলে এই দুইটা চিহ্নের মধ্যে পার্থক্য কি? কেউ কি বলতে পারবা? কেউ কি বলতে পারবা? একটা হচ্ছে উপসেট, একটা হচ্ছে প্রকৃত উপসেট। মনে আছে? একটা উপসেট, একটা প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট হলে সেট দুইটা সমান হতে পারে না। হ্যাঁ, উত্তর বুঝছি, বি বুঝছি। দেখো তোমরা বাসায় যখন এমসিকিউ সলভ করো, ছোট ক্লাসে সবাই এরকম মনে করে যে এই এমসিকিউটার উত্তর পারলেই হইল। বাট বাসায় সলভ করা হচ্ছে ওইটার আনুষঙ্গিক যা টপিক আছে সেটা দেখে ফেলা, রিভিশন দিয়ে দাও। বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বি বুঝছি। থামো থামো, আমাকে আগে এটা রেসপন্স দাও। দুটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এইটা হলো উপসেট, এটা হইলো উপসেট, আর এইটা কি বলো, প্রকৃত উপসেট। বলতো কখন প্রকৃত উপসেট হয়? যখন দুইটা সেট সমান হয় না। বুঝছো? মানে বেসিক্যালি ধরো ফর এক্সাম্পল এ হচ্ছে বি এর উপসেট এবং এবং এ আর বি সমান না, একই সেট না, তখনই ওইটাকে তুমি একবারে লিখতে পারো প্রকৃত উপসেট। এই যে এই কথাটা এক লাইনের কথা হইলো এইটা, দুইটা লাইনে একসাথে মার্জ করলে এটা চলে আসে। হ্যাঁ, এই যে অলরেডি সূত্রও বলে দিছে অনেকজন, একটা 2 টু দি পাওয়ার n, একটা 2 টু দি পাওয়ার n - 1। এখন দেখো যেহেতু a b এর প্রকৃত উপসেট a আর b সমান না, তাহলে কি a b এর চেয়ে ছোট একটা সেট না? ছোট একটা সেট বলতে ভাই এমন বলতেছি, ধরো b হচ্ছে এরকম, b হচ্ছে 1 2 3, তাইলে a না কখনো 1 2 3 হইতে পারবে না। তাহলে এর মধ্যে আরো ছোট উপাদান থাকতে পারে, মানে আরো কম উপাদান থাকতে পারে, বাট এট লিস্ট এরকম দুইটা থাকবে, 1 2 1 2 3 থাকবে না, তো সমান হয়ে গেল। তার মানে এই দুইজনের তুমি যদি ইন্টারসেকশন করো, এ ইন্টারসেকশন বি, তুমি অলওয়েজ এই পাবা। তাকায় দেখো, কারণ এর উপাদানগুলো তো অলরেডি বি এর মধ্যে আছে, বাট বি এর এক্সট্রা উপাদান থাকতে পারে যেটা এর মধ্যে নাই, এর মধ্যে নাই। বুঝি কিনা? সো এই রকম অবস্থায় উত্তরটা হচ্ছে বি, এটা তোমরা অলরেডি অনেকে বলতেছিলা। ভেরি গুড, ওয়েল ডান। ওকে, চলো সামনের দিকে যাই, সামনের দিকে যাই। দেখো তো এইটা আগে তোমরা একটু ট্রাই করো। কে বলতেছো কোন সূত্র এক্সামে আসবে? বলো বলো বলো।
সি বলতেছে অনেকে, স্প্যাম করো না, একবার করে বলো। নিচের কোনটির জন্য এ ও বি সেট দ্বয় সমান হবে? অবভিয়াসলি সি, মানে এ ও বি এর উপসেট, আবার বি ও এ এর উপসেট। এটা কখন সম্ভব? শুধুমাত্র কি দুইটা সেট সমান হলে না। মানে একটু আগের সেটটার কথা কল্পনা করো। আগে আমরা তো এটা নিলাম, এ হচ্ছে 1 2 আর বি হচ্ছে 1 2 3 4। একটু ভাবো, এরা কি কখনো সমান হওয়া পসিবল? কেন না? কারণ এ বি এর উপসেট হইলেও বি কিন্তু এ এর উপসেট না। না, তার মানে দুইটা সমান হইতে হলে দুইজনই দুইজনের উপসেট হতে হয়। বুঝতে পারছো? হুম, ঠিক আছে, এটা একদম ইজি ছিল, এটা দেওয়া ঠিক হয়নি। এইটা বলো, এটা ইম্পর্টেন্ট আছে। এইটা বলো, বলো বলো বলো। বলো বলো। স্প্যাম করো না ভাইয়া, কিন্তু বারবার বলতেছি উত্তরটা একবার করে জাস্ট। ঠিক আছে? এখন থেকে কিন্তু ব্যান করার অপশন চলে আসছে। আমি ব্যান করতে চাই না, কারণ করলে তোমরা আর ক্লাসে কমেন্ট করতে পারবে না। বুঝছো নাই? তোমরা তো ছোট বাচ্চা, দুষ্টুমি করতে যেয়ে করে ফেলো, পরে তো ক্ষতিটা হয়। আচ্ছা, দেখো আমাদের বলা হইছে এ আর বি দুইটা সেট। আমাকে বলল এ বাদ বি বের করো, মানে এ থেকে বি কে বাদ দাও। আচ্ছা, আমি তোমাদের একটু টেস্ট করি। এই, যারা পারো তারা পরে বলবা। তাহলে হয় কি, যারা পারে না দেখে উত্তর বলে দিবে, যারা পারো তারা পরে বলবা। ধরো আমি বললাম এ সমান 1 2 3 আর ধরো 17। আচ্ছা, আর বি সমান ধরো 14 16। উত্তরটা বলো, আমার এটার উত্তর বলো। আর ডি ডি স্প্যাম করা লাগবে না, খালি ডি স্প্যাম করতেছো। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, ব্যান করে দিব। এবারই লাস্ট, আর ইয়ে করতেছি না। কেউ একবারের বেশি উত্তর বলো না। একবার বললেই ভাইয়া চোখে দেখতেছি। ২-৩ বার বলা লাগবে না। বলো, বলো, উত্তর বলো। একজন বলছে ফাঁকা সেট। একজন বলছে ফাঁকা সেট। আল্লাহ! ওদের তো কনসেপ্টে সমস্যা আছে, দেখছো? ভুলে গেছো? অনেকেই বলতেছে ফাঁকা সেট। ইস! কি দুষ্টুমিটা করলা। হ্যাঁ, দেখো জিনিসটা বুঝো। এ বাদ বি মানে বুঝায় এ থেকে বি কে বাদ দাও। এর মধ্যে বি এর কোনো উপাদানই নাই। সো বি না কাউকে বাদ দিতে পারবে না। সো এ সেটটাই চলে আসবে। এ সেটটাই চলে আসবে 1 2 3 17। যারা ফাঁকা সেট ভাবতেছো, দেখো কত বড় ভুল করতেছো। কারণ ডেফিনেশনটা এই যে তোমরাই তো বললা যে এই যে আমাদের সেটটা এক্স, এই যে ও এ বাদ বি বুঝায়, মানে ও এর থেকে উপাদান নিবে। দেখো এর থেকে উপাদান নিছে, বাট বি এর থেকে উপাদান নিবে না। বি এর থেকে নট এলিমেন্ট, বি এর উপাদান হচ্ছে না। বুঝতে পারছো? ফাঁকা সেট কিন্তু হবে না। যারা যারা ফাঁকা সেট বলছিলা, বলো ভুলটা ধরতে পারছো কিনা? ভুলটা ধরতে পারছো কিনা? এরকম পরীক্ষায় কিন্তু ভুল করে ফেলবা। হয় কি, আমরা ভাবি যে দুটার মধ্যে কমন নাই, তাই মনে হয় ফাঁকা সেট হয়ে যাবে। না, ফাঁকা সেট কখন হবে? ধরো এইরকম, এ সমান হচ্ছে 1 2 3। আচ্ছা, আরেকটা টেস্ট করি। মুখে তো বলেই দিছে, আর বলে দিয়ে তো লাভ নেই, এখন তো তোমরা পারবা। বলো তো এটা কি হবে? এ বাদ বি, বলো কি হবে? এ বাদ বি, এটা কি হবে? এইবার দেখো হবে ফাঁকা সেট। এভাবে দাও অথবা এভাবে দাও, যা ইচ্ছা দাও। কারণ কি, তুমি এ কে নাও বাট বি কে নিবা না। সো এ কে আমি নিলাম 1 2 3, বাট বি এর মধ্যেও তো 1 2 3 আছে, ওটা নিব না। এই, কিন্তু অনেকে করে কি, এই যে বিয়োগ দিয়ে পরে, সো ওরা দেখে 1 1 বিয়োগ হয়ে গেছে, 2 2 বিয়োগ হয়ে গেছে, 3 3 বিয়োগ হয়ে গেছে, তাহলে 4 শূন্য থেকে বিয়োগ গেলে -4। এই যে এভাবে লেখে অনেকে -4। বলো তো এটা কি -4 হওয়া পসিবল? না। সেটা কিন্তু সাধারণ বিয়োগ না, সেটের অন্তর বা সেটের বিয়োগ, এটা ভিন্ন জিনিস। এটা বোঝায় প্রথম সেটের উপাদানগুলো নেও, দ্বিতীয় সেটের উপাদানগুলো নিও না। দেখছো, এই জায়গায় অনেকের ক্ষেত্রেই কিন্তু প্রবলেম হচ্ছিল, অনেকেই ভুল করতেছিল। দেখছো, একজন বলতেছে 4 হবে না কেন? চিন্তা করে দেখছো? এটা দিয়ে বুঝায় কি, এ সেট থেকে বি কে বাদ দাও। তুমি এ থেকে তো বি কে বাদ দিয়ে দিছো, আর এর কি বাকি থাকে? কিছুই তো অবশিষ্ট থাকে না। জিনিসটা বুঝতেছো? সো এই জায়গায় তোমাদের কনসেপ্টটা ঘাটতি ছিল। এইজন্য ভাইয়া রিভিউ ক্লাসে এগুলো একটু দেখাই দিতে চাইছি। এই যে যারা আরেকবার বুঝাতে বলতেছো, এইটা দেখো। এ বাদ বি এর ডেফিনিশন হচ্ছে এইটা। ডেফিনিশন কি? এক্স এমন একটা সেট যে সেট এ থেকে উপাদান নিবে, কিন্তু বি থেকে উপাদান নিবে না, এবং মাঝখানে এবং আছে। এই, তোমরা কি বুঝো এবং থাকার মানে ইন্টারসেকশন? এবং মানে ইন্টারসেকশন, মানে দুইটার কমন অংশটা নিতে হয়। আর অথবা মানে ইউনিয়ন, এটা কি জানতা কিনা? এবং মানে কিন্তু ইন্টারসেকশন, অথবা মানে হচ্ছে ইউনিয়ন। বুঝতেছো? সো এবং মানে দুইটা শর্তই খাটতে হবে। সো আমি এ সেট থেকে উপাদান নিলাম 1 2 3, ধরো এই যে নিছি 1 2 3, বাট আমার তো ইন্টারসেকশন বি থেকে নেওয়া যাবে না, মানে এগুলা নেওয়া যাবে না। আল্লাহ, 1 2 3 বাদ হয়ে যাবে। আল্লাহ, বাদ হয়ে গেছে। কি আছে? কিছুই তো নাই, আমার থালা খালি। দেখছো? বুঝতে পারছো? অনেকের কনসেপ্টে সমস্যা ছিল।
ক্লিয়ার হয়ে গেল কিনা ভাইকে একটু থ্যাংক ইউ দাও যারা মনে করো যে আজকে কনসেপ্টটা ক্লিয়ার হলো রিভিউ ক্লাসের পরে, বলো তো ভাইয়াকে। ঠিক আছে, অলরাইট, চলো সামনের দিকে যাই। এইটাকে কে পারবে একটু দেখি, এইটা করো। এই সুন্দর সুন্দর এমসিকিউ গুলো চলে আসতে পারে, বুঝছো? বলো বলো, এইটার উত্তর বলো। তোমরা চিনো না এই সেটগুলা? আর হচ্ছে আমাদের সকল বাস্তব সংখ্যার সেট, জেড হচ্ছে সকল পূর্ণ সংখ্যার সেট, এন হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যার সেট, আর কিউ হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। বুঝছো? দেখো লেখা আছে, বলো বলো বলো। দেখো এটা আই গেস সবারই পারার কথা, তাই? আর হচ্ছে আমাদের সকল বাস্তব সংখ্যা, আর হচ্ছে আমাদের সকল বাস্তব সংখ্যা। তো যে কোনো সেটই কিন্তু ওর উপসেট হবে। সো এই ডান পাশে কিন্তু আর কে থাকতে হবে, যে অন্যরা ওর উপসেট হবে। সো আমি শিওর যে এই তিনটা থেকে কোনো উত্তর হইতেছে। ওকে, দেন মূলদ জিনিসটা বুঝো, যে আমি নিলাম √2, √2 একটা মূলদ সংখ্যা, বাট সে কিন্তু ইয়ে না, ওটাকে কি বলে, √2 একটা মূলদ সংখ্যা, বাট সে কিন্তু পূর্ণ সংখ্যা না, সে কিন্তু স্বাভাবিক সংখ্যা না। সো √2 হচ্ছে বাস্তব সংখ্যার বা মূলদ সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট। দেন পূর্ণ সংখ্যা আবার মূলদ সংখ্যার সেট, আর স্বাভাবিক সংখ্যা আবার পূর্ণ সংখ্যার সেট। দেখি অনেকের এখানে কনসেপ্টে ক্লিয়ারিটি নাই মনে হয়, আমি দেখো একটু বলি। স্বাভাবিক সংখ্যা বা এন, উদাহরণ দিয়ে দিই একবার, বলতে বোঝায় দেখো 1 থেকে শুরু করে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, বুঝছো? শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যাও না। আর জেড এর মধ্যে আসবে ধনাত্মক ঋণাত্মক সকল সংখ্যা, -2, -1, 0, +1, 2, 3, এরা সব মানে আরো আছে। আর মূলদ সংখ্যা তো বুঝতেছই, বুঝতে পারছো? হ্যাঁ, ঠিক আছে। ওকে, ওকে, চলো সামনের দিকে যাই। দেখো তো কি বলা এখানে। এ একটা সেট দেওয়া আছে, একটা শর্ত আমাদেরকে দেওয়া আছে, এখান থেকে এন অফ এ। ভাই একটু আগে বলতেছিলাম পি অফ এ মানে পাওয়ার সেট, পি অফ এ মানে হচ্ছে শক্তি সেট, বুঝছো? আর এন অফ এ মানে হচ্ছে উপাদান সংখ্যা, এন অফ এ মানে হচ্ছে উপাদান সংখ্যা, এ সেটের যে উপাদান সেই উপাদানের সংখ্যা। বলো মনে আছে কিনা ভাই, একটু আগে বলে দিছিলাম। এখন এই সমীকরণটা সলভ করো তো, এখন সমীকরণটা সলভ করো তো। হ্যাঁ, চলো সমীকরণটা সমাধান করা শুরু করি। আমরা এরকম একটা ক নাম্বার একটু আগে করছিলাম, x² প্লাস 9x প্লাস হচ্ছে 20 এত ইকুয়াল 0। বলো কিভাবে সমাধান করব? তোমরা কি মিডল টার্ম সম্পর্কে শুনছো বা জানো? তোমরা কি মিডল টার্ম করে অভ্যস্ত? হইছে কি তোমরা ক্লাস 8 এ এই নতুন কারিকুলাম পড়তে গিয়ে অনেক বেসিক টার্মিনোলজি, অনেক বেসিক কনসেপ্ট শিখে আসোনি? আচ্ছা হ্যাঁ, জানো। মিডল টার্মে কি করতে হয়? দুটি সংখ্যার যোগফল এখানে কল্পনা করো, সেই দুটারই গুণফল কল্পনা করো। এরকম দুইটা সংখ্যা কিন্তু 4 আর 5, 4 আর 5 যোগ করে নেওয়া হয়, 4 5 এ 20 হয় গুণ করে। তাহলে আমি লিখতে পারি x² প্লাস ওই যে 4 আর 5, মানে একটা লেখো 5x, একটা লেখো 4x। তোমার ইচ্ছা কোনটাকে আগে লিখবা, কোনটাকে পরে লিখবা। এইবার দেখো কমন নাও, জাস্ট প্রথম দুইটায় কে আছে x, x কে কমন নাও, তাহলে আসবে x প্লাস 5 গেল। প্লাস পরের দুইটা দেখো 4 কমন নেওয়া যায়, কারণ এখানে তো আর x নাই, আমি x নিতে পারতেছি না, বাট 4 নেওয়া যায়। 4 কমন নিলে আবার x প্লাস 5। এরপরে এই দুইটা পদ থেকে তুমি x প্লাস 5 কমন নিয়ে নাও। তাহলে ফাইনালি আমাকে কেউ বলবা x এর ভ্যালুগুলো কি কি আসতেছে? এই দুইটা ইকুয়াল 0, তার মানে একটা ভ্যালু আসবে x এর মান -5, একটা আসবে -4। এখন কি তোমরা উত্তরটা বলতে পারবা ভাইয়াকে? এত অলরেডি কাজ করেই দিছি। অনেকে বি বলতেছো, অনেকে বি বলতেছো। আল্লাহ, কি যে ধরা খেয়েছো। এই যে তোমাদের কনসেপ্ট কোথায় কোথায় ঝামেলা থাকতে পারে ভাই ঠিকই ধরছে, এবং ওই এমসিকিউ গুলা নিছে। দেখো সেই ও এটা 24 সালে আসা, আমি ভাবছিলাম আরো আগে। 24 সালে আসে কিন্তু একদম রিসেন্ট। এক্সাক্টলি, তাকায় দেখো x এলিমেন্ট অফ n। ভাই একটু আগে বললাম স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু করে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, এখানে নেগেটিভ সংখ্যা পসিবল না। তার মানে এই সেটটা হচ্ছে আসলে একটা ফাঁকা সেট। আসছেই দুইটা উপাদান, বাট সেগুলোও পসিবল না, এটা একটা ফাঁকা সেট। আর ফাঁকা সেটের উপাদান সংখ্যা কি? 2টি। দেখছো কতজন ভুল করছো? বলো এখন ক্লিয়ার হলো কিনা কনসেপ্টটা? পরীক্ষা এমনও হতে পারে, ধরো ফর এক্সাম্পল এটা একটু এক্সট্রা বলে দিই, অনেক সময় ঝামেলা হবে, তাহলে এটা একটু এক্সট্রা বলে দিই, যেহেতু অনেকের প্রবলেম হয়েছিল। এক্সট্রা তোমাকে ওই যে শর্ত বা সেটের যে কই গঠন পদ্ধতি দেওয়া, সেখানে এরকম বলা থাকতে পারে x এলিমেন্ট অফ z মানে পূর্ণ সংখ্যা, দেন তুমি সমাধান করে এরকম পাইছো, ধরো ফর এক্সাম্পল -12 তারপর 1/4। আমাকে বলো তো তখনও কি সেটটা ফাঁকা সেট হবে কিনা? তখনও সেটটা ফাঁকা সেট হবে কিনা? মানে এখানে তো শুধু প্লাস মাইনাসের জন্য ঝামেলা হইছে, যে ধনাত্মক সংখ্যা হইতে হবে বাট সব ঋণাত্মক, তাই কোনো উপাদান নেই। বাট এখানেও দেখা বলা হয়েছে পূর্ণ সংখ্যা, বাট তুমি সমাধান করে পাইছো এরকম ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা না, তখনও কিন্তু সেটা ফাঁকা সেট হবে। সো এরকম দুই টাইপেরই ঝামেলা থাকতে পারে। বলো বুঝলাম কিনা, ক্লিয়ার হলো কিনা?
ঠিক আছে, ওকে, ভেরি গুড ভেরি গুড। চলো চলো সামনে যাই। ভেন চিত্র চলে আসছে, দেখো তো কোয়েশ্চেনটা একটু দেখো ভালো মতো। আমি সাইডে চলে যাই, কোয়েশ্চেনটা দেখো, এরপর ভাইয়া সলভ দিচ্ছি। চিত্রটা দেখে না, কি বলা আছে, আমাদের সার্বিক সেটটা ডিফাইন করে দিছে ইউ, যে সেটা হচ্ছে পি আর কিউ এর ইউনিয়ন। আচ্ছা, এবং সেই ইউনিয়নের উপাদান সংখ্যা, মোট যে উপাদান সেটা দেওয়া আছে 90। ওকে, দেখো এইটা দেখে বুঝো কিনা তোমরা, এটাকে চিত্রে প্রকাশ করতে পারবা কিনা। এটার চিত্র হচ্ছে পি আর কিউ পুরাটা দুইটা মিলে, মানে কি বেসিক্যালি এই যে আমার যা আছে চিত্রে, এই পুরাটা, এই পুরাটা 90, এইটা বলা আছে। বলো বুঝছো কিনা? এই পুরাটা হচ্ছে 90। একজন অলরেডি উত্তর বলে দিছো, দেখি তোমার উত্তরটা হয় কিনা। এই পুরাটা 90। আমরা কিভাবে সলভ করতে পারি? কিভাবে সলভ করতে পারি? তোমার টোটালটা লাগবে না। দেখো টোটালটা কি কি মিলে আছে, 40 মাইনাস এক্স আছে, 3x আছে, আর 30 প্লাস 2x আছে। তাহলে আমাকে বলো যে এই যে ইউ বা পি ইউনিয়ন কিউ, সেটা মানে আসলে এই প্রত্যেকটার যোগফল না, বা আসলে এন অফ, আমরা তো উপাদান সংখ্যা নিয়ে কাজ করতেছি, এন অফ পি ইউনিয়ন কিউ, সেটা মানে কিন্তু এন অফ ইউ, সেটা হচ্ছে এই সবগুলার যোগফল। 40 মাইনাস এক্স যোগ হচ্ছে 3x যোগ হচ্ছে 30 প্লাস 2x। বলে এতটুকু আমরা বলতে পারি কিনা? এতটুকু আমরা বলতে পারি কিনা? হ্যাঁ, যারা যারা অলরেডি করছো, ভেরি গুড ভেরি গুড। তাহলে এইটার মিনিংই তো আমাদের এন অফ ইউ, আর এন অফ ইউ এর মান তো আমরা জানি কত, 90। তাহলে আসলে সলভ করে ফেলি। 90 ইকুয়ালস টু, 90 ইকুয়ালস টু কত আসতেছে দেখো তো, 70, এখানে থাকে 4x, 70 প্লাস 4x। তো এই তো তোমাদের উত্তরই মনে হয়ে গেছে। তাহলে কই গেল, 4x ইকুয়ালস টু দাঁড়াবে 20, সুতরাং x ইকুয়ালস টু 5 চলে আসছে। কোশ্চেনে কি x এর ভ্যালু চাইছে? না, এই যে দেখো কোশ্চেনে চাইছে p বাদ q, মানে p সেট কে নাও, q সেট বাদ দিয়ে দাও। আসো এটা আবার চিত্রে মার্ক করি, ভেন চিত্র থেকে এই টার্মগুলো চিত্রে যেন প্রকাশ করতে পারো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই দেখো p সেট হচ্ছে এই পুরাটা, বাট আমার p এর থেকে এই যে q আছে না, এই অংশটা বাদ দিতে হবে। তাহলে বলো শুধু এইটা থাকে কিনা, শুধু 40 মাইনাস x থাকে কিনা? হ্যাঁ, তাহলে 40 মাইনাস এক্স মানে 40 মাইনাস 5, তার মানে সিম্পলি 35। বলো সবাই ক্লিয়ার হলা কিনা? বিবরণ বলতে ওইটাই লিখবা। দেখো প্রশ্নে বলা ছিল না যে তিনটি ফুলই পছন্দ করে, তো এভাবে জাস্ট লিখবা, তিনটি ফুল পছন্দ করে, কমা এন অফ পি, কি কি জানি ছিল, আমি দেখছো তখন থেকে ঝামেলাটা লাগছে, কি কি ফুল ছিল মনে করতে পারতেছি না, জি এইচ বি, এই প্রত্যেকটার ইন্টারসেকশন সমান হচ্ছে 17। এইভাবে জাস্ট লিখবা, বর্ণনা হচ্ছে এতটুকুই। ওই গ্রাফের মতো কোথায় কতটুকু কি লিখছো সেটা লিখতে হবে, বর্ণনা করতে হবে। বুঝছো? আচ্ছা, রিক্যাপ বলতেছো অনেকে, দেখো আমি বলতেছি যে আমাদের দেওয়া আছে এন অফ ইউ হচ্ছে 90, ইউ মানে কি পি আর কিউ এর ইউনিয়ন। আমাকে ভেন চিত্র দেখে তুমি ইউনিয়নটা বলো, ইউনিয়নটা বলো। পি আর কিউ এর ইউনিয়ন মানে এই যে পি আর কিউ সহ এই পুরা অংশটা। তাহলে এখানে তিনটা অংশ আছে, দেখো এই হলো একটা অংশ, এই হলো দুইটা অংশ, এই হলো তিনটা অংশ। কালার করব, এই দেখো এটা একটা অংশ, গ্রিনটা। এরপর আসো, এই যে মাঝখানে এটা আরেকটা অংশ। আচ্ছা, এই কালার কি আদৌ দেখা যাচ্ছে? দেখা মনে যাচ্ছে না, না? আর ফাইনালি এইটা আরেকটা অংশ। তাহলে এই তিনটা মিলে হবে 90। তাহলে তিনটাতে আছে কি, 40 মাইনাস এক্স আছে, 3x আছে, আবার 30 প্লাস 2x আছে। এই সবগুলোর সমষ্টি না, এই সবগুলোর সমষ্টি 90 না, সেখান থেকে এক্সটা সমাধান করছি। আর ফাইনালি বলছে পি আর কিউ এর মধ্যে পি বাদ কিউ, মানে শুধু পি কে নাও, কিউ বাদ, মানে শুধু গ্রিনটা, শুধু গ্রিনটা। তাহলে 40 মাইনাস এক্স, এক্স তো 5 ছিল, জাস্ট 5 বিয়োগ করে দিছি। বুঝতে পারছো? এই তোমরা কি দুষ্টামি করতেছো? ফোকাস করো ক্লাসে। ভাইয়া কিউ ইকুয়ালস টু 30 প্লাস 2x হবে না? কিউ ইকুয়ালস টু, না না ভাইয়া, এখানে দেখো এইটা বুঝাইছে, দেখাই। তিনটা রিজিয়ন আছে দেখো, এতটুকু, আল্লাহ এটা তো ওই কালি, শুধু এতটুকের মান 30 প্লাস 2x। তাকায় দেখো এই যে এতটুকু, এটাকে তুমি কি লিখতে পারো বলো তো? এইটা আসলে এন অফ কিউ বাদ পি, কিউ বাদ পি, এইটা বলা আছে 30 প্লাস 2x। এই জন্য ভাই বলছিলাম ভেন চিত্র দেখে ম্যাথমেটিক্যাল টার্মে কিন্তু লিখতে পারতে হবে যে কিউ আছে বাট পি নাই, এমন অংশ। দেখছো, কিউ আছে পি নাই, পি বাদ, সেটা হচ্ছে 30 প্লাস 2x। আর এই 3x টা কি তাহলে? 3x হচ্ছে দুইজনের কমন অংশ, অর্থাৎ এন অফ পি আর কিউ এর যে ইন্টারসেকশন সেইটা হচ্ছে 3x। বুঝছো? আর ওইটা তো মাত্রই করালাম যে এন অফ পি বাদ কিউ, শুধু পি আসবে, কিউ আসবে না, তাই শুধু এই অংশটুকু, সেটা হইলো 40 মাইনাস এক্স। এই প্রত্যেকটা যোগ করে আমরা এটা পাইছি, সেখান থেকে এই উত্তরটা।
বলো বুঝতে পারলা কিনা? যাদের ইস্যু হয়েছিল ভাই একটু দেখাই দিছিল। এই আমি যখনই এক্সপ্লেইন করতে যাই তোমরা এখান দিয়ে এক্সট্রা অন্য কথা বলা শুরু করে দাও। এটা কি ঠিক হইলো? এটা কি ঠিক হইলো ভাইয়ের সাথে দুষ্টামি করাটা? দেখো, দেখো পরেরটা করো। আরেকটা ভেন চিত্র করে ফেলো। এটা দেখি কারা, কারা পারো। হ্যাঁ ভাইয়া, আজকে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। পরে তোমাদের বীজগাণিতিক রাশি অমিয় ভাইয়া এসে, ও সরি এটা তো হায়ার ম্যাথ না? হায়ার ম্যাথের বীজগাণিতিক রাশি রাকিব ভাইয়া শুরু করবে। অমিয় ভাইয়া খুবই অসুস্থ, ভাইয়ার এক্সামও, আমার নিজেরও এক্সাম, বুঝছো? আমরা খুবই ইয়ের মধ্যে আছি, একটু ঝামেলার মধ্যেই আছি, প্রেসার পড়ে গেছে। আচ্ছা এখানে বলো বলো কি দেওয়া, দেখো আবার আগের মতো ইউ বলা আছে যে এ ইন্টারসেকশন বি অলরাইট। এখন সরি এ ইউনিয়ন বি, এখন দুটার ইন্টারসেকশনের ভ্যালু দাও 45। আমাকে বলো ইন্টারসেকশন 45 মানে এই যে এতটুকু, এইটা 45 কিনা? দেখো ঠিক আগের ম্যাথে আমরা করছিলাম এই যে 3x টা বা কমন রিজনটা সেটাই ছিল ইন্টারসেকশন। ঠিক একই ম্যাথ পরেরটায় আসছে না? তাহলে দেখেন কত ইজি হয়ে গেল যে মাঝখানের এই যে 3x অংশটা সেটা হচ্ছে 45। তাহলে আসো সলভ করে ফেলি। আমাদের যে 3x সেটা হচ্ছে 45, তাহলে x পেয়ে গেলাম 15। প্রশ্নে কি চাইছে বলো তো? ও 2x চাইছে, মানে এটা তো কিছুই না, জাস্ট 2 দ্বারা গুণ করে দাও, কত হয়ে যাচ্ছে 30। হ্যাঁ অনেকেই তোমরা 2 নাম্বার উত্তর বলে দিছি। বলো ভালো লাগলো কিনা? ভেনচিত্রের এরকম কনসেপ্ট কিন্তু ক্লিয়ার থাকতে হবে, রিটেনে এমসিকিউ তে চলে আসতে পারে। অলরাইট, ঠিক আছে। আচ্ছা সেটা করো, এটা করো। এটা তোমাদের উইকলি কুইজে ছিল একটা, অনেকের ইস্যু হয়েছিল তাই একটু দেখাই দিচ্ছি। বলো বলো এটা বলো। কোন সেটের সদস্য সংখ্যা যদি 3n হয় তাহলে উপসেটের সংখ্যা কতটি হবে? আগে আমাকে বলো, সদস্য সংখ্যা যদি n হয় উপসেট কত হয়? 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে কি চিন্তা করব? সদস্য সংখ্যা হচ্ছে 3n, তাইলে এইটার উপরে উপসেট সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার n। তাহলে 2 টু দি পাওয়ার এই 3n হবে এখন, 2 টু দি পাওয়ার 3n। এখন ম্যাথসে তুমি চাইলে এই কাজ করতে পারো যে 2 কিউব লিখে তার উপর n দিতে পারো। বলো তো কেন? কারণ পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এইরকম শিখছো না? x টু দি পাওয়ার p ইনটু কিউ, পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে লেখা যায় x টু দি পাওয়ার p কিউ। বলো তো এটা আমরা জানি কিনা? হ্যাঁ অলরাইট। ঠিক ওইভাবেই তাহলে আমি 2 কিউব কে বলতে পারি 8, 8 এর উপরে পাওয়ার আছে n। সো বেসিক্যালি এটা ছোট্ট কালের ওই সূচকের একটু ক্যালকুলেশন। এই যে ডি নাম্বারটা, ভেরি গুড, তোমরা অনেকেই পারছো। আল্লাহ কে গ বললা ভাইয়া? 6 না তো, 2 এর উপরে কিউব মানে কিউব মানে কি 2 3 বার গুণ করা না, 2 2 2 কি আসতেছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। ভুল করা যাবে না, ফোকাস করো ফোকাস করো। এটা করো এটা করো। উপসেটের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। সার্বিক সেট দেওয়া আছে, এস দেওয়া আছে, আমাদের প্রকৃত উপসেট কোনটি এটা বের করতে হবে। মানে আগে এসটা বের করে ফেলো, বুঝছো? পরে ওর প্রকৃত উপসেট বের করো। দেখো কি বলছে, শর্তটা নিয়ে কাজ করবে অলওয়েজ। এই টাইপের অনেকগুলো ম্যাথ করলাম কিন্তু শুরুতেই শর্তটা নিতে হয়, x + 2 < 7। তাহলে 2 কে ওই পক্ষে পাঠায় দাও, x হচ্ছে 5। এই এখন অনেকে এই ভুলটা করে যে ধরো আমার একটা শর্ত আসলো যে x <5, এন্ড x <5 তো -1 ও হয়, -2 ও হয়, -3 ও হয়, সেগুলো কি আমরা নিব? সব সময় কেয়ারফুল, সার্বিক সেটের উপাদানগুলো থেকে নিতে হয়। মানে তুমি যতটুকু নিয়ে আলোচনা করতেছো সেটাই কিন্তু সার্বিক সেটে থাকে, ওইটা নিতে হয়। মানে এই ইউ থেকে নিতে হবে, ইউনিভার্সাল সেটের বাইরে থেকে তুমি নিতে পারবা না। এই জিনিসটা তোমরা জানতা কিনা? এটা কিন্তু অনেকে ভুল করে, বুঝছো? যে কি 5 এর থেকে ছোট কত কিছুই তো আছে না, ইউ এর মধ্যে যারা আছে তাদের থেকে নিতে হবে। জানতা কিনা একটু ভাইকে বলো তো? আচ্ছা তাহলে 5 এর থেকে ছোট কারা কারা আছে এখানে? 3 4 ও 5 এর সমানও হয়ে যাবে, তাহলে 5। তাহলে s সমান হবে 3 4 5, 3 4 5। এন্ড এর উপসেট তো কত কিছুই সম্ভব, প্রকৃত উপসেট জাস্ট হবে ও নিজে বাদ দিয়ে বাকি যে কোনো কিছু, ও নিজে বাদ দিয়ে বাকি যে কোনো কিছু। তাহলে প্রকৃত উপসেটে দেখো তো তাকায় না, 3 5 6 তো এখানেই নাই, এটা তো হবে না। 3 4 5 ও হবে না, এটা উপসেট, প্রকৃত উপসেট না। 6 হবে না, দেখো এখানে কিন্তু 6 নাই, বুঝছো? সো ফাইনাল আনসার হচ্ছে আমাদের এই যে বি নাম্বারটা। 3 আর 5 4 বাদ গেছে। বলো বুঝলাম কিনা? বুঝলাম কিনা? এই তোমরা ওই জিনিসটা আমাকে বলো নাই, ওই জিনিসটা বলো নাই, দেখি আবার একটু টেস্ট করি তোমরা আসল আদৌ জানো কিনা। ধরো ইউ সমান হচ্ছে 1 2 3 4, এটাও করব না। ইউ সমান হচ্ছে 1 3, একটু টেস্ট করতেছি তোমাদের, কেয়ারফুলি উত্তর করো। আগে বলে দিলে ঝামেলা, এখন তো তোমরা আস্তে ধীরে উত্তর দিবা, সরাসরি দিবা না। x এলিমেন্ট অফ r এবং x বিজোড় সংখ্যা, x জোড় সংখ্যা। আমাকে কি বলবা এ সেটটা কি হবে?
আজকে বাংলা লেখা ভালো হচ্ছে না, একটু বলো তো এ সেটটা কি হবে? কেউ কি বলবা এ সেটটা কি হবে? হ্যাঁ, ফাঁকা সেট কিন্তু। এখন বলো তো, দুনিয়াতে কি কোনো জোড় সংখ্যা নাই? অবশ্যই আছে। কিন্তু আমি যেই সেটটা নিয়ে কাজ করতেছি বা আমাদের ইউনিভার্সাল সেট বা সার্বিক সেটটা হচ্ছে বিজোড় সংখ্যার। তো সেখানে তো কোনো জোড় সংখ্যা নাই। সো উত্তরটা হবে কিন্তু ফাঁকা সেট। এইটা বা এইটা। সো এগুলা কেয়ারফুল থাইকো। পরীক্ষায় দেখবে একদম সব করে দিয়ে আসছো। বাট দেখোই নাই ইউ তে আসলে কি ছিল। তখন ভুল হয়ে যাবে। আজকে রিভিউ ক্লাসে এই জিনিসগুলো ধরে দেখাচ্ছি। বুঝছো? ঠিক আছে। অলরাইট। চলো পরের কোয়েশ্চেনে যাই। দেখো তো, এটা খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট ফর্মুলা এপ্লাই করবা। জাস্ট ফর্মুলা এপ্লাই। কি দেওয়া? n অফ m দেওয়া আছে, n অফ n দেওয়া আছে। আমাদের ইন্টারসেকশনের ভ্যালু দেওয়া আছে। ইউনিয়নটা বের করতে হবে। আল্লাহ, এটা বের করা কোনো ব্যাপার? জাস্ট কি হবে? n অফ m ইউনিয়ন n মানে হচ্ছে n অফ m, ওই যে প্রথমে ওদের নিজেরা যোগ হইতো, পরে কমন অংশটা বিয়োগ যাইতো, কারণ এটা ডাবল চলে আসছে, মাইনাস হচ্ছে দুইটার কমন মানে ইন্টারসেকশনটা। বলে এর চেয়ে ইজি কি কিছু হইতে পারে? আমি বারবার প্রতীক আজকে লিখতে ভুল করতেছি, বুঝছো? সেই বেলি হাসনাইনা আর ওটা কি জানেন ছিল, গোলাপ, ওখান থেকে শুরু হইছে। ঠিক আছে, আচ্ছা তাহলে সিম্পলি হবে কি, n অফ m মানে কি, কই গেল? n অফ m হচ্ছে 7 প্লাস n অফ n কত, 4, বাট বিয়োগ করতে হবে ওদের যে ইন্টারসেকশন 5। কত চলে আসতেছে বলো তো? 6 না? উত্তর কিন্তু 6। তোমরা কি বলছিলা কেউ? ইউ না থাকলে কি হবে? হ্যাঁ, ইউ না থাকলে তখন তুমি মন মতো যা ইচ্ছা সেটা দিতে পারো। মানে এই ক্ষেত্রে তো তুমি বলে শেষ করতে পারবা না। জোড় সংখ্যার মধ্যে যত জোড় বাস্তব সংখ্যা আছে সব বলে দিতে পারবা তখন। বুঝতে পারছো? ঠিক আছে। এই পরেরটা আমাকে করে দাও। এটা উত্তর দিয়ে দাও তাড়াতাড়ি। এইটার উত্তর দিয়ে দাও ভাইয়ারা। বলো। তোমরা কি বলতেছো? যোগ কেন করছেন? আল্লাহ ভাই, এটা তো ফর্মুলা ভুলে গেছে? আচ্ছা, এটা একটু ভেনচিত্র থেকে ফর্মুলাটা মনে করাই দিই। একটু আগে না আমরা একটা ভেনচিত্র সলভ করলাম? লিখতে ভুল করছো, অনেক সময় বলি একটা লিখি একটা ভুলে। আমি তো মনে হয় ঠিকঠাকই লিখছি। এই যে দেখো, ধরো ফর এক্সাম্পল এইটা হচ্ছে আমাদের এ সেট, বা এটার মাধ্যমেই নেই, হয়ে গেল এম আর এন না, এম সেট আর এন সেট। আমি যদি তোমাকে বলি এন অফ এম ইউনিয়ন এন, এইটা চিত্রে দেখাও, এটা চিত্রে দেখাও, তুমি কি করবা বলো তো? চিত্রে দেখাবো, এই যে দেখো পুরোটা ইউনিয়ন বলতে বোঝায় ওদের পুরো অংশটা আসবে। এখন পুরো অংশটা তুমি কিভাবে পাবা? তুমি তো ডাইরেক্ট পাবা না, তোমার ম্যাথ করে বের করতে হবে পুরো অংশটা। তুমি করতে পারো কি, এক কাজ করি ভাইয়া, আমি এম সেটটা নিয়ে নিব আগে। এই যে এম সেটটা, চলো নেই, এন অফ এম, এই যে, প্লাস আমি এন সেটটাও নিব, এন অফ এন, এই দেখো এন, অন্য কালি দিই, এন সেটটাও নিলাম। এখন দেখো নিতে গিয়ে তুমি একটা জিনিস ডাবল নিয়ে নিছো, কি জানো? এই দেখো কমন অংশের মধ্যে দেখো রেড মার্কও আছে, গ্রিন মার্কও আছে, এটা তুমি দুইবার নিয়ে নিছো, এটা বাদ দিতে হবে না? এই অংশটা কিন্তু বাদ দিতে হবে। সো এটাকে করব কি, মাইনাস এন ইন্টারসেকশন, না ওই কমন অংশটা কি ইন্টারসেকশন। এই জন্য ফর্মুলাটা এইভাবে হয়েছে। বুঝছো? যারা ফর্মুলা বুঝো নাই, ক্লিয়ার কিনা এখন? হ্যাঁ, কার কল আসলো? তো ওয়েট করো ভাইয়ারা। আমার না, বুঝছো? তোমরা আমার প্রতি রাগ করো না কিন্তু, আমার কল আসে নাই, ঠিক আছে? মানে ভাইয়ার কোনো ইয়েতে কল আসেনি। এখানে যে মনিটরটায় তোমাদের আমি ইয়েটা দেখতেছি, তোমাদের চ্যাট দেখতেছি, ওই মনিটরে কোনো জায়গা থেকে হয়েছে। বুঝতে পারছো? আবার বলতেছে কেন বিয়োগ করলেন কেন? আল্লাহ ভাইয়া, তুমি একই জিনিস দুইবার নিয়ে নিছো না? ধরো এটা 5, এটা 10, এটা 5, তাহলে প্রকৃত উত্তর কি? 10 যোগ 5 যোগ 5। আর তুমি 10 যোগ 10 যোগ 5 দিয়ে দিছো, দুইবার 10 নিয়ে নিছো, মানে একবার 10 কে বাদ দিতে হবে না? একজন বলতেছে আমি কল দিছি। তোমরা অনেক দুষ্টুমি করো না? এটা করো, এটার উত্তরটা বলো। আজান দিচ্ছে তো, আমরা একটু ওয়েটও করি, তোমরা এটা বলতে থাকো। আগের মতোই না, বলো।
তোমরা কি আজানের সাউন্ড পাচ্ছ ভাইয়ের এখান থেকে? এই স্প্যাম করতেছো কেন? স্প্যাম করো না, স্প্যাম করো না। না না, আমি বোবা হয়নি, আজান দিচ্ছে তো, আমরা একটু ওয়েট করতেছি, ঠিক আছে? আজান দিচ্ছিল তাই ভাইয়া চুপ করেছিলাম, তোমরা যে দুষ্টামি করলা। আচ্ছা দেখো, যেটা বুঝাচ্ছিলাম, নিশ্ছেদ সেট, এটার মিনিং হচ্ছে দুইটার কমন কোনো অংশ নাই, ইন্টারসেকশন জিরো। চিত্রটা কিরকম হবে? এরকম দেখো, দুইজন একে অন্য থেকে বিচ্ছিন্ন, এদের মধ্যে ছেদ হয় না, নিশ্ছেদ, ছেদের বিপরীত, ছেদ হয় না, সেটা হচ্ছে জিরো। বুঝতে পারছি? একদম ইজি এমসিকিউ, এটা তো পারবাই। আমাদের এমসিকিউ একটাই বাকি, সেটা ফাংশন, এটা করে আমাদের সিকিউতে যেতে হবে। কিন্তু অনেকে অলরেডি লং মার্চ ছুটি লাগাই দিছো। বলো বলো, এটা কি হবে? দেখো তো, বলো বলো কি হবে? দুষ্টুমি করো না, এই যে আমরা একসাথে মিলে মজা করলাম না, দুষ্টুমি করলাম না, এখন চলো পড়ে ফেলি আবার অল্প একটু অংশ, ঠিক আছে? আসো আসো আসো। হ্যাঁ, দেখো কি বলা, যে এস সমান এত হলে আমাদের একটা অন্যয় দেওয়া আছে, সেখান থেকে বললো। আচ্ছা, আগেরটাতে কারো কনফিউশন নাই তো? এটা তো জানো নিশ্চিত বলতে কি বোঝায়, আমি কিন্তু বেশি টাইম দেইনি। আচ্ছা, রেঞ্জ হচ্ছে তোমার আউটপুট গুলো না, বা দ্বিতীয় উপাদানটা না, মনে আছে? একই জিনিস দুইবার লেখা হয় না সেটে, সো জাস্ট 310, এটা কিন্তু কোনো সমস্যা নেই। 2 নাম্বারটা তোমরা আমাকে বলো, আমি উত্তর আস করি নাই, দেখো এগুলা আস করি নাই, আমাকে বলো এই দুই সঠিক কিনা, ইয়েস অর নো, ধাপে ধাপে যাও। দুই কি সঠিক কিনা, ইয়েস অর নো, এটা বলো। এক এক কখন হয়? যখন প্রত্যেকটা আউটপুটের ইউনিক বা আলাদা আলাদা ইনপুট থাকে। দেখি তো, আল্লাহ কই, 3 এর একবার ইনপুট 6, 3 এর একবার ইনপুট 2, তাহলে কি এটা কোনোভাবে এক এক ফাংশন হইলো না? আর ইনভার্স কি? জাস্ট এটার উপাদানগুলো উল্টে দাও, 2,3 হয়ে গেছে 3,2, সো এটা ঠিক আছে। হ্যাঁ, তাহলে উত্তর হবে কি বলতো? 1 আর 3। ছোটবেলায় তোমাদের ক্লাসে থাকতে এই জিনিসটা অনেক হইতো, বুঝছো? 9 10 এ থাকলে, যে একটা যদি না হয়, এরকম অপশন হইলে বাকি দুইটা তো হবেই, দেখারই দরকার হয় না। বাট যখন তোমরা বড় ক্লাসে উঠবা, ভর্তি পরীক্ষায় উঠবা, তখন মাঝে মাঝে প্রশ্ন ভুল থাকে, মানে ইচ্ছা করে, তখন যেটাই দাগাবা নেগেটিভ মার্কিং হবে, তখন উত্তর দাগাতে হয় না। তো এই ছোট ক্লাসে থাকলে কি হইতো, একটা ভুল পাইছি মানে বাকি দুইটা উত্তর হয়ে গেছে, এরকম মজা ছিল। আচ্ছা আচ্ছা, চলো আমরা এবার ফাংশনের ম্যাথ গুলো করে নিই। অনেকক্ষণ এমসিকিউ করলাম, এবং একটু বলো তো এমসিকিউ গুলো করে কেমন লাগলো? এই কয়েকটা এমসিকিউ করে আসলে মনে হয়েছে কিনা যে কনসেপ্টটা টেস্ট হয়েছে, সবাই সব পারি কিনা? বলো তো, কনসেপ্ট টেস্ট হয়েছে কিনা সবার? কিছু জানা জিনিস, কিছু অজানা জিনিস, যেগুলো সিলি মিস্টেক হয়। হুম, ঠিক আছে, ওকে, অলরাইট। এবার আসো খ করি। এইটা অনেকের ইস্যু ছিল গতবার, যে এফ ইনভার্স ফাংশনটা এক এক কিনা নির্ধারণ করো। ভাই একটা হোমওয়ার্ক দিছিলাম, অনেকে এই কোয়েশ্চেনটাতে আটকে গেছিল, পারো নি, তাই না? আগের অঙ্কটা আরেকবার বুঝান, কোনটার কথা বলতেছে? এই লাস্টেরটা? এটা কিন্তু আমরা করছি ভাইয়া ক্লাসে,
আমি তোমাদের ফাংশন পড়াইছি, আমরা অনেক করছি কিন্তু ক্লাস। এখানে ইনভার্স মানে কি? ইনভার্স হচ্ছে জাস্ট ক্রোমোজোমগুলো উল্টে দিবা, ইনপুট গুলো আউটপুট, আউটপুট গুলো ইনপুট। দেখো 2 3 হয়ে গেছে 3 2, 4 1 হয়ে গেছে 1 4, 5 0 হয়ে গেছে 0 5, 6 3 হয়ে গেছে 3 6। আর রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদানগুলো, ডোমেইন বললে প্রথম উপাদান হইতো। আর এক এক ফাংশন কি, তোমার প্রত্যেকটা আউটপুটের ইনপুট একটা থাকতে হবে, আউটপুট হচ্ছে দ্বিতীয় উপাদান, ইনপুট প্রথম উপাদান। দেখো 3 নামক যে আউটপুটটা, তার ইনপুট দুইটা আছে, একটা 2 একটা 6, তাহলে তো এটা এক এক হচ্ছে না, বুঝছো? এটা কিন্তু আমরা অলরেডি পড়ছি রিভিউ ক্লাসে, আর এটা নিয়ে স্ট্রেচ করলাম না। আসলে যে কোশ্চেনটা তোমাদের অনেকের ইস্যু হইছে, একটা ফাংশন দেওয়া ছিল, ওটার ইনভার্স ফাংশনটা এক এক কিনা এইটা আসছিল। বলো এই কোশ্চেনটা অনেকে আটকে গেছিল কিনা? হ্যাঁ, এবার কিন্তু আর ইয়ে করো না। সৃজনশীল 2 যেটা এইচডব্লিউ দিছিলেন, সেটার গ নাম্বারটা করায় দিলেন ভাইয়া, করানোর ট্রাই করিয়েন। আমার তো মনে নাই কোনটা দিছিলাম 2 নাম্বারটা, বুঝছো? হ্যাঁ, তো এই মুহূর্তে মনে নাই। আচ্ছা, আমি দাঁড়াও ক্লাস শেষে একটু দেখতে পারি কিনা কোনো ভাবে, তাহলে করাই দিব। এখন সেটা সলভ করি। আমাদের বলছে এফ ইনভার্স এক এক ফাংশন কিনা, তাহলে আগে এফ ইনভার্স এক্স বের করতে হবে। আসো করি। এফ অফ এক্স কত দেওয়া? এফ অফ এক্স দেওয়া রুট ওভার অফ 8 - 3x। এই যে তোমার ওয়াই আছে, তুমি যদি এক্স বের করো জাস্ট এক্স বসে যাবে। ইনভার্স কিভাবে বের করতে হয় মনে আছে? আগে ধরতে হয় ওয়াই সমান এফ অফ এক্স, এরপরে দুই পক্ষে ইনভার্স নিতে হয় এফ ইনভার্স ওয়াই। এগুলো কিন্তু আর ভাই আজকে এক্সপ্লেন করবো না, আমরা ফাংশনের উপর 5টা ক্লাস করছি, 5টা হচ্ছে, এগুলো আজকে আর এক্সপ্লেন করার কিছু নাই। নাকি 4টা করছি, সরি বেশি বলে ফেলছি, 4টা, তাই না? এফ ইনভার্স আর এফ চলে গিয়ে শুধু এক্স থাকবে। আবার এইটা নিয়ে কাজ করো, y সমান এইটা, এই যে রুট ওভার অফ 8 - 3x। মনে আছে ইনভার্স ফাংশনে কি হইতো? y ইকুয়ালস টু সামথিং আছে, আমরা x ইকুয়াল সামথিং এ প্রকাশ করব, x ইকুয়াল সামথিং এ প্রকাশ করব। এটা কে, এটা কে বললো যে আমার নাম না? ওকে আজকে ব্যান করতেছি। ক্লাসের শেষ দিকে চলে আসছেন, এখন ব্যান করবো খালি। আর দুষ্টুমি করো না প্লিজ প্লিজ, রিকোয়েস্ট। আমি ব্যান করতে আসলেই চাই না, জানো। একজন বলতেছে লং মার্চ টু ছুটি। আচ্ছা আসো, আমরা y ইকুয়াল সামথিং আছে, এটাকে x ইকুয়াল সামথিং এ কনভার্ট করব। মানে y ইকুয়ালস চলে আসবে 8 - 3x। কিভাবে আসলো? আমি স্কয়ার করছি আগে, যে y স্কয়ার সমান, দেন x কে এক পক্ষে আনো, 3x সমান দাঁড়াবে y স্কয়ার, যদি 3x কে এই পক্ষে আনি 8 - y স্কয়ার। আর ফাইনালি x ইকুয়ালস টু দাঁড়ায় 8 - y স্কয়ার ডিভাইডেড বাই 3। এই জিনিসগুলো নিচে না লিখে উপরে নিয়ে যাই না, শুধু শুধু তোমাদের বুঝতে অসুবিধা হবে। বলো তো এই ক্যালকুলেশনের পার্টটুকু বুঝছি কিনা সবাই? দেখ একটু বলো তো এই ক্যালকুলেশনের পার্টটুকু বুঝছি কিনা? ব্যান করতে থাকলে পড়াবো কখন? বুঝো নাই, তোমাদেরই তো ছুটির লেট হবে শুধু শুধু। এনে ফোকাস করো। তাহলে দেখো x মানে কি? x মানে তো f ইনভার্স y। তাহলে x এর স্থলে ভাইয়া দিব f ইনভার্স y সমান হচ্ছে 8 - y স্কয়ার ডিভাইডেড বাই 3। তাহলে আমার f ইনভার্স x কি আসবে? f ইনভার্স x আসবে 8 - x স্কয়ার ডিভাইডেড বাই 3। বলো বুঝলাম কিনা? ইনভার্স করায় কারো কোনো ধরনের সমস্যা আছে কিনা? সেকেন্ড লাইন আবার বুঝান। সেকেন্ড লাইন কোনটা? এই যে এইটা। আমরা উভয় পক্ষে f ইনভার্স নিছি, জাস্ট উভয় পক্ষে f ইনভার্স নিছি, তাই f ইনভার্স আর f চলে গেছে, শুধু x রয়ে গেছে। আচ্ছা, আর এইটা কিন্তু এখান থেকে আসেনি, এটা হচ্ছে আবার মানে আরেকটা সেগমেন্ট, y সমান f of x না, আবার f of x সমান y, সেখান থেকে শুরু করছি। এই যে একটা হলো ধরি এইটা, আর এটা হলো এই সেগমেন্ট। ওকে, দেন আমি এটাকে বর্গ করে দিছি, বর্গ করলে দেখো কি হয়? y স্কয়ার হয়ে যায়, আর এই পক্ষে 8 - 3x হয়। আমি 3x কে এই পক্ষে আনলাম, তাই y কে ওই পক্ষে নিছি, পরে জাস্ট 3 দ্বারা ভাগ করে দিলাম। এখন তোমার মানে চেক করতে হবে এইটা এক এক ফাংশন কিনা, এই ইনভার্সটা। মানে তুমি করতে পারো কি, এটাকে নতুন একটা ফাংশন ধরে নাও, তাহলে তোমার জন্য করা ইজিয়ার হবে। তুমি এইভাবে ধরে নাও যে আমি ধরি এটা নতুন একটা ফাংশন g of x, g of x সমান 8 - x স্কয়ার বাই হচ্ছে 3। বলে এক এক কিনা করার জন্য আমরা এভাবে ধরে নিতাম না? ধরি x1 আর x2, x1 আর x2 দুইটা হচ্ছে আমাদের ডোমেইন f, বা এখানে তো আসলে ডোমেইন f না, g ফাংশন। তাহলে আমরা লিখবো এলিমেন্ট অফ ডোম g, মানে ওর মধ্যে থাকা দুইটা ইনপুট। দেন প্রশ্ন মতে, অথবা আবার এটা লিখতে পারো, অথবা এখন যেহেতু আমরা লিখতেছি এক এক প্রুফ করতেছি, তুমি g of x1 বসালে যে আউটপুট পাবা, x2 বসালেও একই আউটপুট পাবা, g of x2। আসো বসাই। x1 মানে কি?
8 মাইনাস, অনেকে বলছে জি মানে কি, আমি জাস্ট এফ ইনভার্স কে জি ধরে নিছি আমার ক্যালকুলেশনের সুবিধার্থে, আমি বারবার এফ ইনভার্স লিখবো না, বুঝতেছ, আমি শুধু জি দিয়ে লিখতেছি, এটা জাস্ট লিখে নাও। এই যারা রিক্যাপ বলতেছো তারা তো মানে গত দিনের ক্লাসগুলো করে আসো নাই, এই ইনভার্স করা এটা তো রেগুলার ইনভার্স, কতগুলো ইনভার্স করছি তোমাদের সাথে সাথে, আল্লাহ ভাইয়া। আর এইটা কি হয়েছে বলো, এক্স আমি ওয়াই এর জায়গায় বসাই দিছি, তাই ওয়াই এর জায়গায় এক্স চলে আসছে, বুঝো না, এখানে 3 দিয়ে ভাগ করে দিছি, এই আর কি। আবার এটা অনেক সমস্যা হয় যে এক্স এর জায়গায় এটা কিভাবে আসলো, এই যে ভাইয়া এটা কেন বের করে রাখছিলাম, এই যে 1 নাম্বার সমীকরণ, এই 1 নং থেকে নিয়ে গিয়ে ওইটা বসাইছি, যে এক্স এর মানেই কিন্তু এফ ইনভার্স, কালার কই গেল, এক্স এর মানেই কিন্তু এফ ইনভার্স ওয়াই, তাই দেখো এক্স এর স্থলে এফ ইনভার্স ওয়াই বসাইছিলাম, বুঝছো? ওকে ওকে, এখন জি অফ x1 বসাও, কত হবে বলো, 8 মাইনাস x1 এর উপর স্কয়ার ডিভাইডেড বাই 3, আর যদি x2 বসাও হবে কি 8 মাইনাস x2 এর উপর স্কয়ার ডিভাইডেড বাই 3, উভয় পক্ষ থেকে দেখো 3 3 কেটে দেওয়া যায়, তাহলে থাকে 8 মাইনাস x1 স্কয়ার 8 মাইনাস x2 এর উপর স্কয়ার, উভয় পক্ষ থেকে 8 8ও কেটে দেওয়া যায়, তারপর ফাইনালি দেখবা এরকম থাকে, মাইনাসটাও কেটে দিলে, তো তুমি যদি রুট করো, এইরকম ম্যাথ আমরা হুবহু করছি, প্লাস মাইনাস x2, বলো তো এটা কি এক এক হবে কিনা, বলো তো এটা কি এক এক হবে কিনা, দুইটা কিন্তু সমান হয় নাই, দুইটা কিন্তু সমান হয় নাই, তাহলে কিন্তু এক এক ফাংশন হয়নি, বুঝতে পারছি, এক এক ফাংশন হয়নি। এই তোমরা যারা ফাংশনের ক্লাস করো না, অবশ্যই ক্লাসগুলো করে ফেলো, আজকে করে কিন্তু লাভ নেই, এক এক ফাংশন নয়, মানে সেটের পর আজকে শেষ, এখন শুধু ফাংশনে যারা ক্লাসগুলো করছো তারা বুঝতে পারবে, আজকে রিভিউ ক্লাস, এক এক ফাংশন নয়, বুঝছো, খুবই ইম্পর্টেন্ট কিন্তু, চলে আসবে পরীক্ষায়। বলো এই টাইপের কোয়েশ্চেন করছিলাম কিনা, এটা কি দেখাই দিব একবার, নাকি তোমরা নিজেরা করতে পারবা বলো, নাকি আরেকবার একটু প্র্যাকটিস করে নিবা ভাইয়ের সাথে, আমাকে বলে, এই টাইপ খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, বলো বলো, দেখায় দেন, ওকে দেখাই দিচ্ছি, দেখো তাহলে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে f ইনভার্স x, সেটা সমান 3x, তাহলে আগে তো তোমার f ইনভার্স x টা বের করতে হবে, আগে f ইনভার্স x টা বের করে নাও, তাহলে আসো আবার সেই ইনভার্স বের করা, চলো শুরু করি, ধরি y সমান f of x, প্রথমে এটা ধরে নিতে হয়, তারপর কি করতে হয়, উভয় পক্ষে ইনভার্স নিতে হয়, f ইনভার্স আমি বাম পক্ষে নিলাম, আসো ডান পক্ষেও নেই, f ইনভার্স f of x, দেন জাস্ট থাকতেছে f ইনভার্স y সমান হচ্ছে ওই পক্ষে দেখো শুধু x, এটাকে দেখবা সামনে আমরা ব্যবহার করব, এটা একটা 1 নং সমীকরণ, একটু আগের ম্যাথেও কিন্তু তাই করছিলাম, এই এটা হলো 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। এবার আবার শুরু করো, y সমান f of x এর যে ভ্যালু সেটা দিয়ে শুরু করো, y সমান দেখো তুমি ধরছিলে f of x মানে কি 2x 3 ডিভাইডেড বাই x 2, ভাই একটা কথা বারবার বলি, কি যে আগে y সমান সামথিং ছিল, এখন প্রকাশ করতে হবে x সমান সামথিং এ, x সমান সামথিং এ, সো করব কি x সমান সামথিং, কিভাবে, এরকম ভগ্নাংশ থাকলে বলো কয়বার বলছে এরকম আর গুণন, কোনাকুনি গুণ হয়, y এর নিচে কিছু নাই মানে 1 আছে, 1 দিয়ে 2x 3 কে গুণ করো, 1 দিয়ে 2x 3 কে গুণ করো, বলো কি আসবে 2x 3, আল্লাহ অন্য কালি আবার হয়ে গেল কিভাবে, জাদু নাকি জাদু, তোমরা মনে হয় জাদু করছো না, y 1 দিয়ে 2x 3 কে গুণ করলাম, 2x 3 সমান y দিয়ে এই নিচেরটাকে গুণ করো, তাহলে হবে কি xy মাইনাস হচ্ছে 2y, বাকিটা আসো ওই পক্ষে যেয়ে করি, দেখো কি লেখা যাবে 2x 3, সব x এক পক্ষে নিয়ে আসো, 2x থাকলো, আর এই পক্ষে আমি যদি xy কে নিয়ে যাই কি হয়ে যাবে নেগেটিভ xy না, আর ওই পক্ষে তো -2y ছিল, -3 ও চলে গেছে, একটু বলে তো ক্যালকুলেশন ঠিক আছে কিনা, x কমন নিলে দাঁড়ায় 2 y, দেখো x কমন নিলে 2 থাকে আর এখানে -y ইকুয়ালস টু মাইনাস কমন নিলে 2y 3, দেখো দুইটা মাইনাস একসাথে সামনে কমন নিয়ে রাখছি, অনেকে বলতেছে ভাইয়া y ধরেন কেন, এই যে y না ধরলে তুমি y ইকুয়ালস টু সামথিং থেকে x ইকুয়ালস টু সামথিং এ কিভাবে যাবা, বুঝতেছো না, y তো আসলে ধরি নাই, আমরা শিখছিলাম কি ইনপুট গুলো হচ্ছে x, আউটপুটটা হচ্ছে y, সো এখানে বসালে তুমি যা পাবা সেই ভ্যালুটাই তো y, এটা জানা আছে, আর এইখানে ধরতে হয় কারণ এই যে x এর মানটা তোমার লাগবে, এই যে দেখো এখানে x এর মান আসবে, দেখো x সমান -2y 3 ডিভাইডেড বাই 2 y, দেখো এই যে আমি আটকায় গেছি, x এর পরে আর কিছু করার নেই, এইখানেই দেখো আমি এইটা বসাতে পারবো, x এর মান হচ্ছে f ইনভার্স y, বুঝছো, x এর মান হচ্ছে f ইনভার্স y, তাহলে আমি জাস্ট f ইনভার্স y যদি বসিয়ে দিই তাহলে আসতেছে -2y 3 ডিভাইডেড বাই 2 y, বুঝছো, এখানে মাইনাস কমন না নিলেও হবে, কোনো সমস্যা নেই, রাখলেও হবে, কমন না নিলেও হবে,
ওকে, এখন f ইনভার্স y আছে, তোমার তো লাগবে দেখো f ইনভার্স x। তো আসো জাস্ট করি, f ইনভার্স x সমান হয়ে যাবে মাইনাস 2y প্লাস 3 ডিভাইডেড বাই 2 মাইনাস x। বুঝছো? ভাইয়া বেশি জায়গা নিয়ে নিছি না, এগুলো একটু চাপাই দিই, কারণ আমাদের এখনো ম্যাথের অনেক অংশ বাকি। কেবল তো ইনভার্স করলাম, এই পুরোটাকে ধরে চলো ওই দিকে চাপাই। এই বোর্ডটা অনেক স্লো রেসপন্স করে, ভয় লাগতেছে লেখা ভেঙে গেল কিনা। দেখছো এখন আটকে আছে। আল্লাহ, ও আসছে আসছে, তোমাদের ছুটি দেওয়া যাচ্ছে না। তোমরা অনেক খুশি হয়ে গেছিল না যে বোর্ড নষ্ট হয়ে গেছে, আর তো পড়াশোনা করা লাগবে না, পড়াশোনা করা লাগবে। আসো এখন দেখো এই যে শর্ত দেওয়া বা প্রশ্ন দেওয়া, তাহলে এখন লিখতে পারো দেওয়া আছে বা প্রশ্ন মতে তোমার ইচ্ছা যেটাই লেখো। দেওয়া আছে কি বলা দেখো, f ইনভার্স x সমান হচ্ছে 3x। f ইনভার্স x সমান 3x। বলো f ইনভার্স x মানে কি? ও আচ্ছা, আমাকে বলবা না, আমি এখানে তো x বসাই নেই। কি হয়েছে দেখো, y এর স্থলে x বসে যাবে, মানে মাইনাস যেখানে যেখানে y ছিল সব কি x দ্বারা রিপ্লেস হয়ে গেছে না? তাহলে আসলে এটা নিয়ে ক্যালকুলেশন শুরু করি। f ইনভার্স x হচ্ছে মাইনাস 2x প্লাস 3 ডিভাইডেড বাই 2 মাইনাস x, আর ওই পাশে আছে 3x। বলো এতখানি অবধি যা যা করছি বুঝছো কিনা? মাইনাসটা দাও নাই কেন? এই মাইনাসটা লেখো নাই কেন তোমরা? মাইনাস আছে কিন্তু একটা। হ্যাঁ, আর যদি x মাইনাস 2 লিখে ফেলো তাহলে আর ওই মাইনাসটা লাগবে না, মানে ওই মাইনাস নিচে গুণ করে দিলে। আচ্ছা, এখন আবার সেই r গুণন, তাহলে r গুণন করলে থাকতেছে মাইনাস 2x মাইনাস 3 তো এই পক্ষে আছেই, আর দেখো 2 গিয়ে গুণ হইলে 6x, আবার মাইনাস 3x স্কয়ার। সব তুমি এক পক্ষে আনতে পারো চাইলে, 3x স্কয়ার হয়ে যাবে, 6x এই পক্ষে আসলে হয়ে যাবে মাইনাস 8x, আবার মাইনাস 3 ইকুয়ালস টু 0। এখান থেকে দেখো তো x টা সমাধান করে ক্যালকুলেটরে কত আসে। তোমরা কি ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিওটা দেখছিলা ভাইয়া? ভাইয়ার ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিও দেখছিলা? হ্যাঁ, এই যে একজন নির্ঝর রয় ভ্যালুটা ক্যালকুলেটর দিয়ে বের করে বলে দিচ্ছে কত, 3 আর 1/3। বলো তো 3 আর মাইনাস 1/3 না, 3 আর মাইনাস 1/3। আমি কিন্তু ওকে বিলিভ করে লিখছি 3 আর মাইনাস 1/3। হ্যাঁ, ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলবো। যারা দেখো নাই ভাইয়ার যে ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিওটা দেখে ফেলো, এরকম ইকুয়েশন সলভিং কিন্তু দেখাই দিছি। বুঝছো? এটা জাস্ট ক্যালকুলেটরে ইনপুট দিবা, এটা নিজে নিজে সলভ করতে পারবা না আপাতত, আপাতত পারবা না। ভাই বইয়ের অনুশীলনী ম্যাথ তো সব কারণেই হয়েছে তোমাদের, দেখবে বইয়ের অনুশীলনী সব ম্যাথই করানো হয়েছে সব ক্লাস মিলিয়ে। বুঝছো? ঠিক আছে, ওকে ওকে, চলো অনেকক্ষণ হয়ে গেছে, আর অল্প একটা দুইটা ম্যাথ বাকি আছে, আমরা শেষ করে ফেলি। বলতো অন্টো ফাংশন কি? অন্টো ফাংশন মনে আছে কিনা? এই তিনটা ম্যাথই কিন্তু ফাংশন থেকে আসবে, আসলে চারটা। একটা ডোমেইন নির্ণয় করার টাইপ, একটা হচ্ছে এক এক ফাংশন যাচাই, একটা বিপরীত ফাংশন অথবা বিপরীত ফাংশন নিয়ে এইরকম সলভ করা ইকুয়েশন সলভ, আর সব শেষে অন্টো বা সার্বিক ফাংশন। মনে আছে কোডোমেইন আর রেঞ্জ সমান হলে সেটাকে সার্বিক ফাংশন বলে বা অন্টো ফাংশন বলে। এই যে এটাই লাস্ট ম্যাথ, এরপর ক্লাস শেষ হয়ে যাবে। তোমরা ক্লাস শেষ করার জন্য এত পরিমাণ পাগল হও। আচ্ছা ফোকাস করো, তাহলে এইটার কোডোমেইন আর রেঞ্জ বের করতে হবে। এইটাই কি আমাদের কোডোমেইন না? মনে আছে এই যে f such that a to b, এখানে এই যে প্রথম উপাদান প্রথম সেট এইটা হলো ডোমেইন, আর দ্বিতীয় উপাদান b এইটা হলো কোডোমেইন। তাহলে কোডোমেইন তো দেওয়াই আছে, আমার জাস্ট রেঞ্জ বের করতে হবে। মনে আছে ইনভার্স ফাংশনের ডোমেইন হচ্ছে রেঞ্জ। দেখো ঘুরে ফিরে খালি কি বের করা, ইনভার্স বের করা, ঘুরে ফিরে খালি ইনভার্স বের করা। অনেক কঠিন না ভাইয়া? দেখো কঠিন কখন হয়, ধরো ফর এক্সাম্পল এই টপিকগুলা আমরা 4টা ক্লাসে শিখছি, তুমি সেই 4টা ক্লাসে না করে এসে আজকে 5ম ক্লাসে এসে কঠিন লাগতেছে, তোমার টার্গেট কি হবে? একটা ক্লাস করতে বসছো, ওই দিন ক্লাসে ভাইয়া যে ম্যাথগুলো করাইছে, যেগুলো হোমওয়ার্ক দিছি, ওই দিন ক্লাসে এসে করা, এবং পরদিন ক্লাসে আসার আগে ক্লাস শুরু 10 মিনিট 15 মিনিট আগে সেটা রিভিউ করা। রাকিব ভাইয়া সুন্দর করে বুঝাই দিছে না? রাকিব ভাইয়ের ক্লাসটা দেখো নাই বলো তো? রাকিব ভাই ভাবে বুঝাই দিছে না যে পড়ারও একটা প্রসেস আছে, সেই প্রসেসে পড়তে হয়? বুঝো নাই? এই তোমরা অন্য কথা কেন বলতেছো? তাকাও তাকাও তাকাও। ঠিক আছে, তাহলে আমাদের এখন রেঞ্জ বের করতে হবে। রেঞ্জের জন্য আবার সেই ইনভার্স ফাংশন, তাহলে f অফ x সমান হচ্ছে y, আবার ওই পক্ষে ইনভার্স নাও, তাহলে f ইনভার্স f অফ x সমান হচ্ছে f ইনভার্স y। এই তাহলে x সমান f ইনভার্স y দাঁড়াবে। ইনভার্সের প্রসেস তো একই প্রসেস, আমার তো মনে হয় যে করতে করতে তোমাদের বোর্ড হয়ে যাওয়ার কথা, যে একবার বুঝে নিস। কি করবে, একটা ম্যাথ নিবা, একটা ম্যাথ নিবা, একটা ম্যাথ নিয়ে ভালোমতো বুঝে নাও, বাকি ইনভার্সে যে কোনো ম্যাথই সলভ করতে পারবে। বুঝতেছো? ঠিক আছে, তাহলে এটা আমাদের 1 নাম্বার সমীকরণ, এটা থাকলো। আসো
এরপর আবার আমরা করব কি, x নিয়ে তো করছে, এবার আসো y সমান এইটা নিয়ে করতে হবে। কত? 2x - 5 ডিভাইডেড বাই 2x + 3। আসো গুণ করে দিই, এই কোনাকুনি গুণ করো, কি হবে? 2xy প্লাস হচ্ছে 3y, আর ওই পক্ষে থাকতেছে 2x - 5। সব তুমি এক পক্ষে নিয়ে আসো, 2x মাইনাস হচ্ছে 2xy, আর ওই পক্ষে থাকে হচ্ছে 3y প্লাস হচ্ছে 5। আমি যদি x কমন নিয়ে নিই, দেখো থাকে 2 মাইনাস হচ্ছে 2y, আর ওইখানে তো 3y + 5 আছেই। তাহলে ফাইনালি তোমার x এর মান দাঁড়াচ্ছে 3y + 5 ডিভাইডেড বাই 2 - 2y। আর x মানে কি? x মানে তো সেই আমাদের f ইনভার্স y। এমাত্র তোমরা কইরো না ভাই, সাথে জাস্ট দেখো এই একই ইনভার্স আমি আজকে কতগুলা করলাম বলো, বোর্ড লেগে যাওয়ার কথা সবার। বাট তারপরেও কেন তোমরা বলো যে কঠিন লাগতেছে? কারণ একবার নিজে নিজে প্র্যাকটিস করোনি। তাহলে f ইনভার্স y এর জায়গায় এখন জাস্ট কি বসাবো? f ইনভার্স x না বলো তো? f ইনভার্স x বসাবো জাস্ট। তাহলে y এর জায়গায় যদি আমি x বসাই দিই, হয়ে যাচ্ছে 3x + 5 ডিভাইডেড বাই 2 - 2x। এবার আমাকে কেউ এইটার ডোমেইন বের করে দিতে পারবা? এইটার ডোমেইন বের করে দিতে পারবা? বলো তো। হ্যাঁ ভাইয়া, শেষ করে দিতেছি, আর ভালো লাগা লাগবে না। বলে এটার ডোমেইন কি হবে? হর শূন্য হবে না। এই যে দেখো, এখন ধরো এখানে ডোমেইন আটকায় গেছো। কেন? এটুকু কিন্তু আমরা অল্প একটু পড়ে আসছিলাম, সেটা মনে রাখো নাই। সেটা মনে রাখতে হবে তো, যে ভগ্নাংশ থাকলে সেটার হর শূন্য হওয়া যাবে না। মানে এইখানে জাস্ট কাজ কি? তোমার লিখতে হবে যে হরে আছে 2 - 2x, সেটা নট ইকুয়ালস টু 0। বুঝতেছো? তাহলে সব এক পক্ষে নাও, 2x নট ইকুয়ালস টু 2। তাহলে কি হবে? x নট ইকুয়ালস টু 1। তাইলে তোমার যে কাঙ্ক্ষিত রেঞ্জ, সেটা কি চলে আসলো? r বাদ 1। তুমি বলতে পারো ভাই আপনি না বলেন ডোমেইন। আরে ইনভার্স ফাংশনের ডোমেইনই তো আমার ফাংশনের রেঞ্জ। তাহলে বলো তো, রেঞ্জ আর কোডোমেইন কি সমান আসছে? রেঞ্জ আর কোডোমেইন কি সমান আসছে? এটা কিন্তু সার্বিক ফাংশন না, কারণ দেখো রেঞ্জ আর কোডোমেইন কিন্তু মিলে নাই। কোডোমেইন r দেওয়া ছিল, রেঞ্জ আর কোডোমেইন কিন্তু মিলে নাই। তাহলে কিন্তু সার্বিক ফাংশন নয়, সার্বিক নয়। তাহলে এই ছিল হচ্ছে আমাদের সেট ও ফাংশন অধ্যায়। বিশ্বাস করো ভাইয়া, ফাংশনে তুমি যদি একটু চিন্তা করে দেখো, টপিক খুবই অল্প, তুমি গুনে গুনে বলতে পারবা। প্রথমে ফাংশন কিনা যাচাই, অন্যয় কিনা যাচাই, এরপরে এসে দুইটা ফাংশন শিখছে, এক এক ফাংশন, সার্বিক ফাংশন, আর শেষে হচ্ছে ইনভার্স ফাংশন। বুঝছো? জাস্ট এই টপিকগুলো যখন আমি পড়াইছি, সেই ক্লাসগুলো রিভিউ করে নাও, একটু বুঝে নাও, দেন যে কোনো ম্যাথ তুমি করতে পারো। তুমি একটা ম্যাথ আগে ভালো মতো বুঝো, সেটা না বুঝে সামনে যাওয়া যাবে না। বুঝতেছো? সামনে চলে যাও দেখি, আগেরটা না বুঝে সমস্যাটা হয়। ধরো এখানে এসে তুমি ডোমেইন বের করতে পারো না, কেন? ওই প্রথমে একটা পেজে জাস্ট ডোমেইন বের করা শিখছিলা, সেটা তোমার ক্লিয়ার না। তাহলে পরেরটা তো যাওয়া যাবে না, সেটা আগে ক্লিয়ার হয়ে আসো। একটা কথা, ভগ্নাংশ থাকলে হর নট ইকুয়ালস টু 0। বলো তো বুঝলাম কিনা? বুঝলাম কিনা? হ্যাঁ, প্রথম দিকে একটু বোরিং লাগবে, বাট সামনে যখন আরো করতে থাকবা, আরো ম্যাথ নিয়ে ভাববা, তখন দেখবা আর বোরিং লাগবে না। ঠিক আছে। আচ্ছা, কে জানি বলতেছে 3y মাইনাস হবে। কোনটায়? কোনটায় বলতেছো? আচ্ছা, ক্যালকুলেশন নিজেরা করে নিও ভাইয়া, তো বুঝাই দিছি, মানে প্রসেস বুঝাই দিছি, ক্যালকুলেশন নিজেরা করে নিও। ঠিক আছে? হ্যাঁ, ক্লাস শেষ। বুঝছো? ক্লাস শেষ, ছুটি দিয়ে দিছি, ছুটি দিয়ে দিছি, আর কোনো তোমাদের ঝামেলা নেই, যাও ছুটি। এবং ক্লাস শেষে তোমরা 15 থেকে 20 মিনিটের মধ্যে এই ক্লাসের রেকর্ডেড ভার্সনও পেয়ে যাবা। 15 থেকে 20 মিনিটের মধ্যে রেকর্ডেড ভার্সনও পেয়ে যাবা। এখন থেকে আর রেকর্ডেড ভার্সন পেতেও দেরি হবে না। বুঝতে পেরেছো? তাহলে আল্লাহ হাফেজ। তোমাদের সাথে আবার যদি সবকিছু ঠিকঠাক থাকে, জ্যামিতির অধ্যায় নিয়ে দেখা হবে হায়ার ম্যাথের 3rd চ্যাপ্টারে। বুঝছো? ঠিক আছে। ওকে, তাহলে ছুটি তোমাদের। আচ্ছা, একজন লেগেই আছে 3rd লাইনে 3y মাইনাস। দেখি তো ওর ইয়েতে যাই, ওকে একটু ইয়ে করে দেই। আর জেনারেল ম্যাথে তোমাদের বীজগাণিতিক রাশি ভাইয়া নিব, চ্যাপ্টার 3। ওটা একদম সহজ অধ্যায়, তখন এটলিস্ট তোমাদের মনে হবে ম্যাথ সোজা। এই যে এটাই বলতেছো ভাইয়া, দেখো কি করছি জানো, ইকুয়েশন সোয়াপ করে দিছি দুই পাশে, একটু নিজে বাসায় চিন্তা করো। আর 3/টা মাইনাস হবে না। বুঝছো? আচ্ছা, সানিয়া বলতেছেন আমার নাম নেন। হ্যাঁ, নিয়ে নিছি। ওকে দেন, চলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শেষ করে দিই, চলো। হ্যাঁ, ত্রিকোণমিতি করানো হবে, ত্রিকোণমিতিও তাড়াতাড়ি করানো হবে। ওইভাবেই রুটিনটা করা হবে তোমাদের সামনে। ঠিক আছে? আল্লাহ হাফেজ তাহলে। আসসালামু আলাইকুম। ভাইয়ের জন্য দোয়া করো, ভাইয়ের এক্সাম আছে।
আচ্ছা, একজন বলতেছে প্রতিসম বিন্দু বলতে কি বোঝায়? প্রতিসম মানে মিরর বা একে অন্যের পরিপূরক, একই রকম। ধরো তুমি এই টাইপের গ্রাফ দেখছো না? ওর কথার একটু উত্তর দিয়ে দিই। আমরা এই টাইপের গ্রাফ আঁকাইছিলাম দেখো। অন্যরা চলে যাও, যাদের ছুটি লাগবে। ওকে একটু বুঝায় দিচ্ছি। এই যে এই টাইপের একটা গ্রাফ আঁকাইছিলাম। তো সেখানে এই পয়েন্টটা হচ্ছে প্রতিসম বিন্দু। কারণ দেখো বা এই রেখাটা হচ্ছে প্রতিসম রেখা। এই রেখার সাপেক্ষে উপরে যা নিচেও তাই। উপরে যা আছে নিচেও তাই আছে। একে অন্যের মিরর মনে হচ্ছে আয়না ধরে রাখছি যে উপরেরটার কপি নিচে চলে আসছে। সো এটাকে ওর প্রতিসম রেখা বলা হয়। আর এই ২ টা বিন্দু পরস্পরের প্রতিসম। দেখো ঠিক এখান থেকে উপরে যত ঘর, এখান থেকে নিচে তত ঘর। বুঝছো? এগুলো এত লাগবে না আপাতত। বই-টই যেখানেই পড়ছো, শুরুতেই অত দরকার নেই। এগুলা তোমরা গ্রাফের চ্যাপ্টার গুলা পড়তে গেলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে দেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাই, বাই। এন্ড করে দিলাম।